শুভ সন্ধ্যা। যৌতুক বিরোধী আন্দোলনের অফিসিয়াল ফেসবুকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা যে নিয়মিত যে টক শো পরিচালনা করি, তো আমি হোস্ট হিসেবে আছি সুকান্ত বর্মন, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। শুধু দর্শক, আমরা বিশ্বাস করি নারীর প্রকৃত উন্নয়ন ও ক্ষমতায়ন তখনই সম্ভব যখন সমাজের প্রতিটি স্তরের, বিশেষ করে প্রান্তিক নারীরা অর্থনৈতিক এবং সামাজিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। আর প্রান্তিক নারীরা স্বাবলম্বী হলে সমাজ থেকে যৌতুকের মতো অভিশাপ চিরতরে বিলোপ করা সম্ভব। এই লক্ষ্যকেই সামনে রেখে আমরা আমাদের আজকের আলোচনার বিষয় ঠিক করেছি, সেটি হচ্ছে প্রান্তিক নারীরা নিজেদের কিভাবে স্বাবলম্বী করবে। আমাদের আজকের এই টক শোতে যুক্ত আছেন কেয়া দাস দিদি, যিনি পিএইচডি গবেষক, টেক্সাস স্টেট ইউনিভার্সিটি, ইউএসএ, এবং ডেপুটি ডিরেক্টর বাংলাদেশ ব্যাংক। তিনি বর্তমানে শিক্ষাশ্রীতে আছেন। এর পাশাপাশি আমাদের সাথে যুক্ত আছেন অতসী সিংহ শতাব্দী, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঠাকুরগাঁও সরকারি কলেজ। এর পাশাপাশি অতসীর আরেকটি পরিচয় হচ্ছে তিনি ঠাকুরগাঁও জেলার একটি দায়িত্বে আসবেন যৌতুক বিরোধী আন্দোলনে। তো প্রথমেই হচ্ছে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই লাইভ টক শোতে। আপনারা কেমন আছেন? আহ হ্যালো সুকান্ত, ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ, হ্যাঁ জি জি, আমি ভালো আছি। অতসী সিংহ, আপনি কেমন আছেন? নমস্কার ও আদাব। আমি ভালো আছি। ধন্যবাদ। তো দর্শক, আসলে আমাদের আজকের এই আলোচনার শুরুতেই আসলে আমরা একটু যেতে চাই কেয়া দাস দিদি আপনার কাছে। সেটি হচ্ছে আহ, আমি আসলে যেই প্রেক্ষাপটিতে বলছি যে যৌতুকের যে আসলে বিষয়টি, সেটি একটু তুলে ধরার চেষ্টা করি আপনার মাঝে। সেটি যে আমাদের এদিকে আসলে যৌতুকের একটি শ্রেণী বিভাগ গড়ে উঠেছে, সেটি হচ্ছে শিক্ষিত, অশিক্ষিত। এবং শিক্ষিতদের মধ্যে যত বেশি চাকরি, তত আসলে যৌতুকের হার বেশি। কেউ যদি বাংলাদেশের 11 থেকে 20তম গ্রেডে চাকরি করে, তিনি অনায়াসে 15 লাখ টাকার মতো যৌতুক পেতে পারেন। আবার যদি কেউ ব্যাংকার হয়, সেক্ষেত্রে তার যে রেঞ্জ 25-30 লাখ, বা বিসিএস ক্যাডার হলে আরো বেশি। তো দিদি, প্রথমে আসলে জানতে চাই যে আসলে যৌতুকের যে এই চর্চা, আসলে সেটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? একটি মানে নারীর প্রতি অবমাননা হিসেবে, না এটি আসলে কি হিসেবে দেখছেন? থ্যাংক ইউ, ধন্যবাদ সুকান্ত, তোমার সময় এবং প্রশ্নের জন্য এবং ভালো উদ্যোগের জন্য। আম, আসলে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা অত্যন্ত অপমানজনক ব্যাপার যে কোনো মেয়ের জন্য। মানে তার যে তোমার নিজস্বতা বা স্বকীয়তা বা তার যে যোগ্যতা, সেটা সম্পূর্ণভাবে প্রশ্নবিদ্ধ হয় যখন এই ধরনের কিছু সৃষ্টি হয়। আর যদি আসলে এভাবে টাকা দিয়ে বা টাকা এই পরিমাণে দিয়ে একটা মেয়েকে আসলে বিয়ে দিতে হয়, তাহলে ওইটা তার মা বাবার জন্য অত্যন্ত আহ একদম ছোটবেলা থেকে ব্যাপারটা তার মা বাবার জন্য বোঝা হিসেবে পরিণত হয়ে যাবে। অতএব বলতে পারো যে এই ধরনের চর্চা কোনো সময়ই ভালো না এবং কাম্যও না, কোনো জায়গায় না। ধন্যবাদ দিদি। তো অতসী সিংহ, এবার আমি আসলে আপনার কাছে জানতে চাবো, তো আপনি যেহেতু হচ্ছে ঠাকুর সরকারি কলেজে পড়াশোনা করছেন, যে আপনি আসলে আপনার এলাকায় যৌতুকের চর্চা কিরকম দেখেন, এবং একজন মেয়ে হিসেবে আসলে এই চর্চাটিকে মানে কতটুকু আপনি ভালো বা খারাপ চোখে দেখেন? ধন্যবাদ দাদা। আমাদের বিশেষ করে ঠাকুরগাঁও অঞ্চলে যৌতুকের প্রভাব অনেক বেশি দেখা যায়। সাধারণত আমাদের গ্রাম অঞ্চলে যৌতুক সাধারণত প্রত্যেকটি মেয়েদের ক্ষেত্রেই যৌতুক দিতে হয়। সেক্ষেত্রে আমরা যদি বলি শিক্ষিত মেয়েদের ক্ষেত্রে, সেক্ষেত্রেও আমাদের একটা ভালো পরিবারে আহ, বিয়ে হইতে গেলে যৌতুক দিতে হয়। শিক্ষিত, সুবিধাবঞ্চিত, ধনী গরিব সব ক্ষেত্রেই যৌতুক একটা বাধ্যতামূলক প্রথা হয়ে দাঁড়িয়েছে। আর আমার ক্ষেত্রে আমি ছোটবেলা থেকেই যৌতুককে সাপোর্ট করি না। কারণ আমার মনে হয় যৌতুক একটি ব্যাধি যেটি আমাদের মাঝে ছড়িয়ে পড়ছে। সেজন্য আমাদের সবাইকে আমাদের সচেতন হওয়া উচিত, এবং বিশেষ করে গ্রামের দিকে আমাদের ঠাকুরগাঁও অঞ্চলের কথাই যদি বলি, আমাদের সচেতন হওয়া উচিত। সেক্ষেত্রে আমি দেখি যে অনেক শিক্ষিত মেয়ে ভালো পরিবারে বিয়ে করতে গেলে তাদেরও যৌতুক দিতে হয়। আহ, যদি শিক্ষিত নারীদের ক্ষেত্রেই এমন অবস্থা হয়, সেক্ষেত্রে গ্রামের কথা তো দূরই, তাদের অবশ্যই তারা এটা প্রতিরোধ করতে পারবে না যদি শিক্ষিত মেয়েরাই এমন করে থাকে।
অতসী সিংহ, ধন্যবাদ। আপনি যেহেতু হচ্ছে আপনার কথার মাঝে আসলে আমরা বুঝতে পারলাম যে আপনি যৌতুকের বিরুদ্ধে। তো কেয়া দাস দিদি, হচ্ছে আপনার কাছে আমি একটি বিষয় জানতে চাবো। সেটি হচ্ছে, প্রেক্ষাপটটি এমন যে আমি আসলে দেখেছি যে আমার আশেপাশে যারা জেঠু বা আরো যে যারা ছিল, যাদের মেয়ে ছিল, তো তাদের ক্ষেত্রে দেখা গেছে যে বিয়ের সময় আসলে তাদের যৌতুক প্রদানের সময় তাদের জমি বিক্রি করতে হয়েছে, তাদের যে গাছ ছিল, সঞ্চিত সম্পত্তি ছিল, সব বিক্রি করতে হয়েছে। তো আপনি তো আসলে একজন ডেপুটি ডিরেক্টর বাংলাদেশ ব্যাংকের। তো সেক্ষেত্রে এই যৌতুকের কারণে যে পরিবারগুলো নিঃস্ব হয়ে যাচ্ছে বা অর্থনৈতিকভাবে দুর্বল হচ্ছে, এটিকে আসলে সমাজের একটি কোন চর্চা হিসেবে দেখেন? আহ, আসলে একটা আমার কোশ্চেন আছে এখানে। তোমরা যে বলছো যে হচ্ছে গিয়ে আহ শিক্ষিত মেয়েদের ক্ষেত্রেও এরকম আসলে চর্চা আছে, এটা কি শুধুমাত্র পড়াশোনা জানা নাকি যারা আসলে জব করে তাদের ক্ষেত্রেও? দিদি, হচ্ছে আমরা দেখেছি যে জব করলেও আসলে অনেক ক্ষেত্রে কিছু পরিমাণ টাকা দিতে হয়। কারণ আমরা প্রাইমারি স্কুলের কয়েকজন শিক্ষককে দেখেছি, তাদের ক্ষেত্রে আসলে টাকা দিতে হয়েছে। হুম। আচ্ছা, এখন এই জায়গায় আরেকটা প্রশ্ন হচ্ছে, এটা কি মানে আহ বরপক্ষ, হ্যাঁ, বরপক্ষ থেকে কি এটা আদায় করা হচ্ছে, এটাই হচ্ছে কোশ্চেন আমার এখন। দিদি, আপনার কোশ্চেনটা একটু হয়তো মানে শুনতে একটু সমস্যা আছে। আপনি বলছেন যে বরপক্ষ থেকে এটা আদায় করা হয় কিনা, হ্যাঁ? তো এটি হয়তো বলেছেন, তাই না? ও, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো দিদি, একটি হচ্ছে উদাহরণ দিতে পারি আমি, হচ্ছে যে সেটি সাম্প্রতিক সময়ে আসলে ঘটেছে। তো সেক্ষেত্রে ছেলে এবং মেয়ে দুজনেই আসলে আগে থেকে পরিচিত, এবং কি তাদের মধ্যে মানে প্রেমের সম্পর্ক ছিল। তো চাকরির ক্ষেত্রে আসলে চাকরির হওয়ার আগে একটি আসলে যৌতুকের লেনদেনের পরিমাণ ঠিক হয়। তো পরবর্তীতে ছেলের যখন চাকরি হয়, সে আসলে যৌতুকের লেনদেনের পরিমাণ প্রায় 20 লক্ষের উপরে হয়ে যায়। তো এটি নিয়ে আসলে মেয়েটি মানে অনেক প্রতিবাদের চেষ্টা করেছিল যে এত পরিমাণ আসলে যৌতুক দিতে পারবে না। কিন্তু আসলে শেষ পর্যন্ত তিনি আসলে যৌতুক মুক্ত হতে পারেননি। কিন্তু তিনি অনেক চেষ্টা করেছিলেন। তো অনেকটা বলা যায় যে ধরেন অনেকটা যৌতুকটা দিতে বাধ্য হয়েছেন, মানে ছেলে পক্ষের দাবির কারণে। মানে বোঝা যাচ্ছে যে আসলে পড়াশোনা জানা কম জানা বা চাকরি করছে কি না করছে তার চেয়ে বড় কথা হচ্ছে এটা এক ধরনের ট্রেন্ড আর কি, তাই তো? জি। ট্রেন্ড, এবং হচ্ছে আরো দিনে দিনে খুব বাড়তেছে। মানে ধরেন। আচ্ছা, এখন আমি হচ্ছে গিয়ে আমি আমার জি, জি, বলেন। তোমাদের সুকান্ত, তোমার কি কথা? হ্যালো? দিদি হচ্ছে, হ্যাঁ দিদি শোনা যাচ্ছে, কিন্তু হচ্ছে ইন্টারনেট হচ্ছে আর কি, মাঝে মাঝে হচ্ছে ইন্টারনেট হয়তো ল্যাগ করতেছে। আচ্ছা, হ্যাঁ, ল্যাগ করছে হয়তো। আচ্ছা, এখন আসলে যদি এরকম হয়ে থাকে যে ব্যাপারটা আসলে সবকিছু নির্বিশেষে হচ্ছে, তাহলে আমি বলবো আহ অবশ্যই বন্ধ হওয়া উচিত। আরেকটা বিষয় তুমি যেটা বলেছো, অর্থনৈতিক ভাবে জিনিসটা অত্যন্ত বিপজ্জনক। কারণ কি, তোমার দেখা গেছে কারো ফ্যামিলিতে 2টা মেয়ে থাকতে পারে, 3টা মেয়ে থাকতে পারে, ইভেন এর চেয়ে বেশিও থাকতে পারে। কিন্তু যদি একটা মেয়ে বিয়ে দিতে গেলে তার বাবার সব জায়গা সম্পত্তি বিক্রি করতে হয়, গাছ বিক্রি করতে হয়, তাহলে তো ওই পরিবারটার উপরে অর্থনৈতিক ভাবে অনেক প্রেসার পড়ে যায়। বা যতটুকু জায়গা আসলে বা যতটুকু সম্পত্তি সে গড়েছিল, ওইটা কাইন্ড অফ এক ধরনের মানে শেষ হয়ে গেল। এবং এই ধরনের লোভী যারা আছে, যারা মেনলি টাকার জন্য আসলে এটা নিয়ে এরকম করে, তারা বেসিক্যালি কিন্তু তাদের লোভ কোনো সময় শেষ হয় না। ধরো এমন না যে বিয়ে হয়ে গেল তার কাজ শেষ বা আর আর এরপরে কোনো দেনা পাওনা নাই, কিন্তু দেখা যায় এটা কিন্তু অ্যাকচুয়ালি কন্টিনিউ হয়। মনে করো যে এরপরে হবে গিয়ে আমাদের বাড়িতে এটা আছে, ওইটার জন্য একটা কিছু লাগবে, আরেকটা কিছু আছে তার জন্য আরেকটা কিছু লাগবে। সো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এরকম না যে ওয়ান টাইম প্রসেস, আমি যতটুকু দেখেছি আর কি। এবং যখন তুমি যদি কোনো ধরনের ডিমান্ড ফিল আপ করতে না পারো, তখন দেখা যায় সেটার একটা ইম্প্যাক্ট এসে পড়ে। আর হিন্দুদের মধ্যে মেইনলি আমার মনে হয় এই চর্চাটা আসছে বেসিক্যালি হয়তো বা দান করা হয় বা পরবর্তীতে সম্পত্তি পায় না মেয়েরা, হয়তো বা এই পরিস্থিতির কারণে। যদি কোনোভাবে এটা রিফর্ম করা যায়, তাহলে আমার কাছে মনে হয় এটার আর
মানে আর কোনো দরকার থাকবে না, কারণ সে জানবে সে আসলে সম্পত্তি পাচ্ছে। সম্পত্তি পায় না এটাও একটা কজ আমার কাছে মনে হয়, কারণ সে ভাবে যে আমি তো আর বাবা থেকে কিছু নিবই না, বা আমি তো আর আমার ফ্যামিলি থেকে কিছু নিবই না। তো এই হিসাব করে হয়তো বা মনে করে যে না আমাকে নিতে হবে বা পেতে হবে। হ্যাঁ দিদি, ধন্যবাদ। আপনি আসলে যেটি বলছেন সেটি আসলে হয় যে সম্পত্তি পায় না দেখে আসলে এটি ওর মনে করে যে আমি তো ছেলেকে দিচ্ছি, তাহলে মেয়ের জন্য দিচ্ছি না কেন। কিন্তু আসলে এখানে যে সমস্যাটি দেখা যায় সেটি হচ্ছে যে আমরা দেখি যে যৌতুকের যে টাকাটি দেওয়া হয় সেটি আসলে অনেকটা খাওয়া দাওয়ার পিছনে, আনন্দ বিনোদন বা এটির পিছনে আসলে ব্যয় হয়ে যায়। কিন্তু সেই প্রপার্টিটি যদি আসলে মানে মেয়ের নামে থাকতো বা হচ্ছে বা স্বামী স্ত্রী দুজনের নামে থাকতো, তাহলে সেক্ষেত্রে হয়তো আরো ভবিষ্যতে সঞ্চিত হতে পারতো। যেমন আমি যদি আমার মেশোর উদাহরণ দিয়ে বলি, তিনি যখন তার মেয়ের বিয়ে দেন, তখন তিনি যে জমি 13,000 টাকায় বিক্রি করেছেন, আজকে সেই জমির দাম 20 লক্ষ টাকা। তো আসলে কোনটা মানে এটিতে বোঝা যাচ্ছে যে যদি সেটি সঞ্চিত সম্পত্তি হিসেবে মেয়ের নামে থাকতো, সেক্ষেত্রে তাহলে এখন তাদের পরিবার আসলে বেনিফিটেড হতে পারতো। তো সেই জন্য এই জিনিসটাকে আসলে আপনি কিভাবে দেখেন যে আসলে মেয়েদের সম্পত্তিতে অধিকার থাকা উচিত কিনা? কারণ এটি তো আসলে আনন্দ বিনোদনের পিছনে ব্যয় হচ্ছে, তাহলে কেন আসলে মেয়ের নামে সম্পত্তি থাকতে অসুবিধা? আসলে সত্যি বলতে আমি খুবই রিসেন্টলি একটা সার্ভেতে পার্টিসিপেট করেছি, এবং ওই সার্ভেটাও আমাদের এখানেই হয়েছে, টেক্সাস স্টেট ইউনিভার্সিটি। বলতে পারো রিসার্চ করছে যে সম্পত্তিতে হিন্দু মেয়েদের এবং মুসলিম মেয়েদের অধিকার বিবেচনায়। সো দেখা গেছে যে ওর সাথে আমি সার্ভে করে আমি যেটা বুঝলাম, ব্যাপারটা আসলে খুবই কমপ্লিকেটেড হয়ে যায়। কিভাবে কমপ্লিকেটেড হয়ে যায়? ও যেমন ধরো আমাকে জিজ্ঞেস করছিল যে হিন্দু মেয়েদের ক্ষেত্রে আমরা ধরে নেই যে মানে বাংলা যেটাকে বলে স্ত্রী ধন, যে তার কাছে গোল্ড আছে বা এই ধরনের জিনিসপত্র আছে, ওইটার প্রেক্ষিতে অনেক সময় দেখা যায় তাকে সম্পত্তি থেকে বাদ দেওয়া হচ্ছে। কিন্তু জিনিসটা কিন্তু আসলে লজিক্যাল না। ধরে নেওয়া হয় যে তাকে আমি 10 লাখ টাকার গোল্ড দিয়ে দিলাম, তাহলে তো তার সাথে আর আমার আহ সম্পত্তির কোনো বিবেচনা থাকলো না। কিন্তু পরবর্তীতে কিন্তু দেখা যায় অনেক সময় গোল্ড বা এই জিনিসগুলো আসলে মেয়েটার হাতে আর থাকে না। দরকার পড়লে সে তার হয়তো বা হাজবেন্ডকে দিয়ে দিচ্ছে, বা প্রয়োজন বোধে শ্বশুর বাড়িকে অনেক সময় দিয়ে দিচ্ছে। কিন্তু আমার মনে হয় বিয়ের সময় যদি দিতেই হয়, বা যদি মনে করো অ্যাকচুয়ালি চায় যে কেউ তার বাবার বাড়িতে আসলেই তার কিছু থাকুক, বা আসলেই তার একটা সম্পত্তি থাকুক, যদি হাজবেন্ডের সাথে কোনো ইস্যু হয় বা মানুষের তো জীবন, হাজবেন্ড তো মারাও যেতে পারে, অনেক কিছুই হতে পারে, পরবর্তীতে তার কাছে ওই ধরনের সম্পত্তি বা একটা স্থায়ী কিছু থাকলে সেটা দেখা গেছে তার সারা জীবনের এক ধরনের আহ স্ট্রং একটা ব্যাকবোন হিসেবে থাকে। কিন্তু যদি এরকম ভাবে গোল দিয়ে দেওয়া হয় বা এভাবে টাকা দিয়ে দিলে খেয়ে ফেলবে, ওই তুমি যেটা বললা সম্পত্তি খরচ দিয়ে খরচ করে ফেললো বা বিয়েতে খরচ করে ফেললো। কিন্তু যদি এরকম হয় যে ধরো একটা পোর্শন, একটা জায়গার পোর্শন, ইভেন সে নিজেও বিক্রি করতে পারবে না, সে ধরো গিয়ে শুধু ভোগ দখল করতে পারবে, তাহলে আমার কাছে মনে হয় হয়তো বা বেটারমেন্ট হলেও হতে পারে। যদিও এটা আসলে এক ধরনের আহ গুড। ওকে, দিদি ধন্যবাদ। আহ, আহ, আপ- আপনার কথা একটু ইন্টারনেটের সমস্যা মনে হয়, তো মনে হচ্ছে আর কি আমরা একটু কেটে কেটে শুনতে পাচ্ছি। তো এবার আসলে আমি যেতে চাই অতসী সিংহ আপনার কাছে। সেটি হচ্ছে তো আপনি তো আসলে না, ঠাকুরগাঁয়ে আমার তো পড়াশোনা করছেন এবং এখন পর্যন্ত দেখছি না। দিদি আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি দাদা, আরেকবার। হ্যাঁ জি দিদি, আপনার কি বলা শেষ হয়েছে? আসলে ইন্টারভিউ হচ্ছিল তো এই জন্য শুনতে পাচ্ছিলাম না প্রায় 10-15 সেকেন্ড। এবার মনে হ্যাঁ, হয় ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, আমার বলা শেষ। আচ্ছা, অতসী সিংহ আসলে আপনার কাছে আমি যেটি জানতে চাই সেটি হচ্ছে আপনি ঠাকুরগাঁয়ে পড়াশোনা করছেন এবং আপনি জানেন যে আসলে ঠাকুরগাঁ বা যদি রংপুর বিভাগের কথা বলেন বা রাজশাহী বিভাগ, তো সেক্ষেত্রে আসলে এগ্রিকালচার একটি অনেক বড় সেক্টর। আমরা যদি বলি যে আসলে কৃষির উৎপাদনের দিক থেকে আমাদের এই অঞ্চলটিকে সমৃদ্ধ অঞ্চল হিসেবে আমরা ধরতে পারি। তো সেক্ষেত্রে আপনি আসলে কোনোদিন কখনো ভেবেছেন কিনা যে পড়াশোনার পাশাপাশি আপনি উদ্যোক্তা হবেন, বা চেষ্টা কখনো করেছেন কিনা যে নিজেকে আসলে ফিনান্সিয়ালি মানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য?
জি, সেক্ষেত্রে যদি আমি বলি, আমার ছোট থেকে আশা ছিল যে আমি উদ্যোক্তা হব। পড়াশোনার পাশাপাশি সেটাও আমি করতে চাই। কিন্তু কখনো সেভাবে সময় হয়ে ওঠেনি পড়াশোনার পাশাপাশি। তবে আমার মাথায় সে ধরনের চিন্তা আছে। জি, যেহেতু আপনার মাথায় চিন্তা আছে, আসলে আমি আপনি এর কাছে যে জিনিসটা জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে কোন কোন আসলে সাপোর্টের দরকার হয় একজন আসলে এন্টারপ্রেনিউর হওয়ার জন্য। তো সেটি কি আসলে আপনি একটু ভেবেছেন? যেমন আমি ছোট করে যদি বলি যে বাংলাদেশে যে আইন রয়েছে সেই আইনের অধীনে আপনি যদি লিগালি ধরেন এন্টারপ্রেনিউর হতে চান, সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স লাগবে। তারপরে হচ্ছে আপনার রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ এবং ফার্মস এর আন্ডারে হচ্ছে আপনার কোম্পানি রেজিস্ট্রেশন লাগবে। আবার হচ্ছে ই কমার্স যে প্রতিষ্ঠান সেটি যদি আপনি প্রতিষ্ঠা করতে চান, সেক্ষেত্রেও তাহলে হচ্ছে আপনার যে একটি প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন লাগবে। তো সেক্ষেত্রে আপনি কি মনে করছেন যে মানে আপনি এই জিনিসগুলো সহজে আসলে অ্যাচিভ করতে পারবেন একজন নারী হিসেবে? সহজে অ্যাচিভ তো নিজ জায়গা থেকে করা সম্ভব নয়। তবে কোনো প্রতিষ্ঠানের সহযোগিতায় করা সম্ভব। জি। তো সেক্ষেত্রে আপনি যে যেখানে আছেন সেখানে কি আপনি জানেন যে হচ্ছে আমাদের যে তথ্য যে প্রযুক্তি মন্ত্রণালয় আছে, তো তার অধীনে আমরা বিভিন্ন সময় দেখি যে আসলে মাইকিং করা হয় বা বিভিন্ন বিষয় নিয়ে আসলে প্রচার করা হয়। তো এমন কি কোনো প্রচারণা আসলে আপনি কখনো দেখেছেন যেখানে আসলে নারী উদ্যোক্তা হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে কোনো একটি মানে ঘোষণা এসেছে যে আমরা আমাদের এই সংস্থাকে, এই সংস্থা হচ্ছে নারী উদ্যোক্তাদের সহযোগিতা করবে? সেরকম আমি বড় কোনো ঘোষণা শুনিনি। তবে সাধারণত ক্ষুদ্র, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করার জন্য কাজ বাংলাদেশ সরকার করে আসছে। সে ধরনের প্রচারণা আমি শুনেছি। আহ জি, ধন্যবাদ অতসী সিংহ। তো কেয়া দাস দিদি, আপনার কাছে আমি আসলে যেতে চাই হচ্ছে, আপনি তো যেহেতু বাংলাদেশ ব্যাংকে আমি হয়তো যেটুকু জানলাম যে ফিনান্সিয়াল একটি সেক্টরে আসলে আপনি দায়িত্বে রয়েছিলেন। তো সেক্ষেত্রে আমাদের যে এন্টারপ্রেনিউর যে হওয়ার যে প্রসেসটি, সেটি কি আসলে নারীদের জন্য সোজা না আসলে কঠিন, যদি আপনার আসলে জানা থাকে? উম আমি আসলে বাংলাদেশ ব্যাংকে এক্স্যাক্টলি ওই ডিপার্টমেন্টে কাজ করিনি। তবে যতটুকু আমি জানি, বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে সব ধরনের কাগজপত্র নিয়ে এই কাজ করাটা একটু সময় সাপেক্ষ এবং একটু ধৈর্য ধরে লেগে থাকতে হয়। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো? ওকে, সুকান্ত? জি দিদি, জি 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 দিদি, আচ্ছা, শুনতে পাচ্ছি। আচ্ছা। যেকোনো ধরনের পেপারস নিয়ে তো একটু কাজ করা কঠিন। তবে বাংলাদেশ যথেষ্ট ডিজিটালাইজড হয়েছে। আমি নিজে ব্যক্তিগতভাবে ওইটা নিয়ে কাজ করিনি। তবে আমি যতটুকু জানি, মানে অ্যাপ্লিকেশন বা আবেদনগুলো তুমি অনলাইনে অনেক কিছু এখন করা যায়। নিজে একটু জি মানে তোমার ঘাঁটতে হবে, ধরো ইউটিউবে দেখতে হবে কিভাবে করতে হবে না করতে হবে, নিজে নিজে করতে চাইলে। আর এখন তো আসলে কোনো কিছুই মানুষের অজানা না। তুমি যদি কেউ যদি এআই ইউজ করতে পারে, বেসিক্যালি ধরো চ্যাট জিপিটি বা আহ, যে কোনো একটা এআই যদি কেউ ইউজ করতে পারে, ও তোমাকে লাইন বাই লাইন বেসিক্যালি বলে দিবে যে তুমি এখানে যাও, এটা করো, এটা করো, এটা করো। এক্স্যাক্টলি লাইন বাই লাইন বলে দিবে। সো কেউ যদি চায় করতে, তাকে আসলে আটকে রাখা কঠিন যে আমি চাই আসলে করতে। জি দিদি, ধন্যবাদ। আসলে সেই তথ্যটি আসলে আমি চাচ্ছি যে আসলে আমাদের যারা শুনছে বিশেষ করে তারা এই তথ্যটি আসলে যাতে নিজের মধ্যে নেয়। বিশেষ করে এআই যে চ্যাটবট বা আর্টিফিশিয়াল অবশ্যই। ইন্টেলিজেন্সের যে একটি বিপ্লব চলছে, যারা আপনারা শুনছেন বিশেষ করে সেটি সম্বন্ধে আসলে আপনারা যদি সজাগ হন এবং আপনারা যদি এই প্রক্রিয়াটি বলেন যে আসলে আমি একজন নারী উদ্যোক্তা হতে চাই, যে বাজার অ্যানালাইসিস করে আসলে কোন আমি এই অঞ্চলে থেকে এই অঞ্চলে এই পণ্য আমার বেশি উৎপাদিত হয়, বাজার অ্যানালাইসিস করে যদি বলেন যে আমি আসলে একটি উদ্যোগ শুরু করতে চাই, সেটিও হয়তো আপনাদের সরাসরি প্রসেস গুলা বলে দেবে। তো অতসী সিংহ, আমি যেটি আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে, আমি সোজা একটি হিসাব বা পরিসংখ্যান বলি যে আপনি জানেন যে আমরা যে এরিয়াতে থাকি সেটি হচ্ছে ঠাকুরগাঁও সদর উপজেলা, সেখানে 19টি ইউনিয়ন রয়েছে। তো আসলে যদি আমরা বলি অধিকারের কথা বলি বা মুক্তির কথা বলি, তাহলে সেক্ষেত্রে আসলে দরকার হয় যে অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তি এবং হচ্ছে সামাজিক মুক্তি। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু আমরা সামাজিক ভাবে একটি আসলে কানেক্ট, একটি জায়গার মধ্যে থাকলেও আপনি কি মনে করেন যে আসলে আমাদের রাজনৈতিক এবং হচ্ছে অর্থনৈতিক মুক্তি আসলে নারীদের রয়েছে, বা আপনি অবজারভেশনে কি দেখেছেন? আম, সেক্ষেত্রে আমরা যদি দেখি ঠাকুরগাঁও অঞ্চলে সামাজিকতা আর হচ্ছে রাজনৈতিক, যদি আপনি বলেন রাজনৈতিক ভাবে নারীরা পিছিয়ে রয়েছে অনেক।
আরেকটা কি যেন বললেন? আরেকবার বলবেন? সেটি হচ্ছে রাজনৈতিক, অর্থনৈতিক এবং হচ্ছে সামাজিকভাবে এই ৩ টি আসলে কথা বলেছি। তো আমাদের নারীদের আসলে অর্থনৈতিক অবস্থান কিরকম দেখেন? যেহেতু আপনি নিজেই আসলে ঠাকুরগাঁয়ে রয়েছেন। জি। আ সেক্ষেত্রে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিকভাবে ৩ ভাবেই নারীরা ঠাকুরগাঁও অঞ্চলে পিছিয়ে আছে। আ সেই ক্ষেত্রে আমরা যদি বলি সামাজিকভাবে তো পিছিয়ে আছে। কারণ আমরা সমাজের বাহিরে বিশেষভাবে আমাদের পদচারণা কম ঠাকুরগাঁও অঞ্চলে। আর রাজনৈতিক ক্ষেত্রেই আ দেখা যায় ঠাকুরগাঁও অঞ্চলে সেইরকম বিশেষভাবে কোনো নেত্রী নেই। আ যেখানে আ হচ্ছে পুরুষদের দেখা যায় রাজনৈতিক ক্ষেত্রে পদচারণা সেক্ষেত্রে নারীদের নেই। আর অর্থনৈতিক ক্ষেত্রেও যদি আমরা বলি, আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে মেয়েরা একটু এগিয়ে যাচ্ছে। কিন্তু যারা হচ্ছে গ্রামাঞ্চলে অশিক্ষিত তাদের আ অর্থনৈতিক ক্ষেত্রে নিজের ভূমিকা থাকলেও তারা সেভাবে পরিবারের সাপোর্ট পাচ্ছে না এবং স্বীকৃতি পাচ্ছে না। সেক্ষেত্রে আমরা যদি দেখি কৃষিক্ষেত্রে মেয়েরাও আমাদের গ্রামাঞ্চলে মেয়েরা অনেক কাজ করে যাচ্ছে। কিন্তু তাদের কোনো স্বীকৃতি নেই এবং তারা সেভাবে কোনো সুযোগ পাচ্ছে না। আ অতসী সিংহ, আপনাকে খুব ধন্যবাদ। আপনি আসলে বলেছেন যে আসলে রাজনৈতিক যে অংশগ্রহণ সেটি আসলে নেই এবং কি অর্থনৈতিক যে অংশগ্রহণ সেটিও আপনি কম দেখেছেন এবং সামাজিকভাবে যে নারীদের চলার সুযোগ সেটিও আসলে অনেক কম রয়েছে। তো দিদি, কেয়াদাস দিদি, আপনার কাছে আসলে আমি এই প্রেক্ষাপটটি নিয়ে আসলে জানতে চাবো যে এই নারীদের যে আসলে সকল ক্ষেত্রে যে অংশগ্রহণের দিক থেকে যে পিছিয়ে রয়েছে সেটি আসলে মানে প্রান্তিকতা আরো বাড়িয়ে দিচ্ছে কিনা? এবং এক্ষেত্রে এই প্রান্তিক অবস্থা দূরীকরণে আসলে নারীদের নিজেদেরই আসলে কি করা উচিত? উম আমার কাছে সত্যি বলতে মনে হয় যে সবার আগে নিজের উপর নিজের বিশ্বাস থাকতে হবে যে আমি পারবো। তুমি যদি সবসময় বা একটা মেয়ে যদি সবসময় ধরেই নেয় যে আমি আসলে নট সুইটেবল বা আমি নাও পারতে পারি তাহলে তার জন্য পারা আরো কয়েক গুণ কঠিন। আসলে আমি নিজে ব্যক্তিগতভাবে যে ফ্যামিলি থেকে উঠে এসেছি, আমার নিজের পরিবার খুবই পেট্রিয়ার্টিক ফ্যামিলি। মানে বলতে পারো সম্পূর্ণভাবে মারাত্মকভাবে পুরুষতান্ত্রিক পরিবার। আমার পুরো ফ্যামিলিতে পুরো আমার মানে আমার বলতে পারো ১৪ গোষ্ঠীতে কেউ কোনো মেয়ে জব করে নাই। একমাত্র আমি যে হচ্ছে সবার আগে বিশ্ববিদ্যালয় শেষ করে মেয়ে হিসেবে চাকরিতে জয়েন করেছি বা চাকরি করেছি। সো আমি বলব আমি নিজেই আমার ফ্যামিলির কাইন্ড অফ চেইন ব্রেকার। বলতে পারো যে সব ধরনের চেইন ব্রেক করে আমি নিজে আমারটা বলতে পারো ব্রেক করেছি। সো আমি যখন নিজে করেছি বা আমি যখন নিজে চাকরি করেছি বা চাকরি জয়েন করেছি সবকিছুতেই আমি অনেক বলতে পারো বাধা পেয়ে পার হয়েছি আরকি। অনেক ধরনের বাধা ছিল। সেটা তুমি যেটা বললা সামাজিক বাধা, অর্থনৈতিক বাধা, সব ধরনের বাধাই আমার ছিল। কিন্তু আমি লাকি ছিলাম যে আমার মানে মা-বাবা আমাকে সবসময় ব্যাকআপ দিয়েছে। সবসময় সাপোর্ট করেছে। সেটা যেকোনো ধরনের সাপোর্টই হোক, অর্থনৈতিক হোক, সামাজিক হোক। রাজনৈতিক প্রভাব আমি খুব একটা বেশি পাইনি। তবে সামাজিক, অর্থনৈতিক এই ২ টা প্রভাব তো অবশ্যই পেয়েছি। এবং আমার কাছে মনে হয়েছে যে আমি যদি এই ধরনের একটা মানে পুরুষতান্ত্রিক সমাজে বা পুরুষতান্ত্রিক পরিবারে বড় না হয়ে আরেকটু মেয়েতান্ত্রিক পরিবারে বড় হইতাম, তাহলে আমার ধারণা আমি হয়তো আরো ভালো কিছু করতে পারতাম। যেটা হয়তো আমি নিজেও জানি না যে আমি আসলে আরো বেটার কি করতে পারতাম। আর তুমি যেটা বললে যে প্রান্তিকতা থেকে উঠে আসা, আমার কাছে মনে হয়েছে এখন এই মুহূর্তে এই যুগে কেউ আসলে এটা বলতে পারবে না যে প্রান্তিকতা থেকে উঠে আসা সম্ভব না। কারণ তোমার কাছে আর কিছু থাকুক আর না থাকুক, তোমার কাছে ইন্টারনেট সংযোগ আছে, তোমার কাছে মোবাইল আছে। এবং তুমি ইন্টারনেট আর মোবাইল সংযোগের মাধ্যমে তুমি যদি চাও তুমি আসলে সারা বিশ্বের সব খবর ইচ্ছা করলে জানতে পারো। এবং তুমি যদি বেশিরভাগ সময়ে ব্যয় করো যে আমি আসলে আমি বলছি না এগুলা খারাপ, এগুলা ভালো না ব্যাপারটা তা না। কিন্তু তুমি যদি নিজেকে ডেভেলপ করতে চাও তাহলে তুমি সারা সময় এটাতে ব্যয় করতে পারবা না। তোমাকে অর্থনৈতিকভাবে নিজেকে মুক্ত করার ব্যবস্থা করতে হবে। ফর এন এক্সাম্পল ধরো বেশিরভাগ হয়তোবা অনেক মেয়ে খুব ভালোবাসে ধরো সিরিয়াল দেখা বা এই ধরনের জিনিস। কিন্তু এগুলা কিন্তু আসলে খুবই আনপ্রোডাক্টিভ। তোমাকে কোনো কিছু শিখাবে না। তুমি কিছু জানতে পারবা না। কিন্তু তুমি যদি জানতে চাও বা শিখতে চাও সেক্ষেত্রে তোমার হাতে ইন্টারনেট আছে, তোমার কাছে অনেক পাওয়ারফুল বর্তমানে যেটা টুল আমি বললাম এআই টুল, ChatGPT, Claude, তারপরে তোমার হচ্ছে গিয়ে Perplexity, তো অনেক ধরনের তোমার অপশনস আছে। এগুলার মাধ্যমে তুমি যেকোনো বিষয়ে সচেতন হওয়ার জন্য বা জানার জন্য একবার খালি যেকোনো একটা কিছু জিজ্ঞেস করলেই হবে। ফর এন এক্সাম্পল ধরো তুমি এক্স্যাক্টলি যদি এটা জিজ্ঞেস করো
চ্যাট জিপিটি কে, যে আমি ঠাকুরগাঁয়ে কিভাবে নিজের সামাজিক অবস্থান আরো ভালো করতে পারি। অথবা ধরো তুমি কেউ এগ্রিকালচার সেক্টরে আছে, সে ধরো এগ্রিকালচারে কিছু প্রবলেম ফেস করতেছে, ধরো তার কোনো একটা ফসলের সমস্যা হচ্ছে বা ইরিগেশনের সমস্যা হচ্ছে, বা তুমি আবহাওয়ার পূর্বাভাস আরো ভালোভাবে জানতে চাচ্ছ, সেটাও কিন্তু তুমি এখন খুব সহজে এআই প্রম্পট দিয়ে করতে পারো। এখন কিন্তু তোমার সত্যি কথা বলতে মানুষের এফোর্ট কমে গেছে এআই এর মাধ্যমে। তো এটা আমার কাছে মনে হয়েছে খুবই যুগান্তকারী একটা সময় বর্তমানে চলতেছে, যেটা হয়তো বা নীরবে হচ্ছে, আমরা টের পাচ্ছি না, কিন্তু হচ্ছে এবং খুবই ফাস্ট হচ্ছে। তো আমার মনে হয় সামাজিক ভাবে আর অর্থনৈতিক ভাবে তুমি যে দুটা বললা, রাজনৈতিক বিষয়টা আসলে হয়তো বা একটু বড় পরিসরে, আমি রাজনৈতিক আসলে কমেন্ট করতে খুব একটা কমফোর্টেবল না। তো আমি বলবো অর্থনৈতিক আর সামাজিক ভাবে এই দুইটা যদি কেউ চায়, আমার কাছে মনে হয়েছে সে ইন্টারনেটের মাধ্যমে বা নিজে ঘাটাঘাটি করে বা নিজে একটু চেষ্টা করে খুব সহজে ওগুলা থেকে বের হওয়ার অপরচুনিটি খুঁজতে পারবে, কিন্তু তার নিজে একটু ধৈর্য ধরে অ্যানালাইসিস করতে হবে যে আমার পরিস্থিতিতে বা আমার সিচুয়েশনের জন্য কোন জিনিসটা আসলে পারফেক্টলি ম্যাচ করে, সেই অনুযায়ী তাকে আগাতে হবে। কারণ ও যা বলবে তুমি যদি এক্স্যাক্টলি তাই করো, এটা তোমার সিচুয়েশনের সাথে নাও যাইতে পারে। সো তোমাকে করতে হবে, ওকে জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞেস করে তোমার কাইন্ড অফ নিজের মতো করে জিনিসটাকে আরেকটু গুছাই নিতে হবে যে আমি এভাবে আসলে চাই। এখানে ইউএসএ তে বা তুমি যদি বাইরের দেশে চলে আসো, এই ছেলে মেয়ে আসলে এগুলা কোনো মানে কিছুর ভিতরে পড়ে না বেসিক্যালি। এবং এখানে এটা খুবই খুবই বাজে ভাবে দেখা হয় যে কেউ মেয়ে হিসেবে কাউকে যদি তুমি আন্ডার এস্টিমেট করো বা এমন কোনো কমেন্ট করো যেটা আসলে তার তার প্রতি জেন্ডার ডিসক্রিমিনেশন হচ্ছে। আমাদের এই ইউনিভার্সিটিতে প্রতি বছরই তোমার একটা রীতিমতো একটা ছোটখাটো সার্ভে বা পরীক্ষা দিতে হয় যে তুমি কোনো ধরনের জেন্ডার ডিসক্রিমিনেশনের শিকার হয়েছো কিনা, তোমার কর্মক্ষেত্রে কোনোভাবে তোমার জেন্ডারের জন্য, তোমার স্কিনের জন্য বা তোমার হচ্ছে পরিস্থিতির জন্য কোনোভাবে তোমাকে কেউ ছোট করে দেখেছে কিনা। তো এগুলা যদি তুমি কোনোভাবে এখানে তোমার যে অথরিটি আছে তার কাছে কমপ্লেন করো, তাহলে এরা ভয়ঙ্কর অফেন্স হিসেবে নিবে যে তোমার মেয়ে হওয়ার জন্য বা তোমার স্কিনের জন্য বা তোমার কোনো ধরনের কোনো স্পেসিফিক অবস্থার জন্য তুমি ভিন্নভাবে ট্রিট হয়েছো কোথাও, তাহলে এরা অত্যন্ত ভয়ঙ্কর অফেন্স হিসেবে বিবেচনা করে। এবং এটা তোমার নর্মালি খুব দ্রুত একটা কাজ হয় যে কে আসলে এটা করছে, এবং এই ধরনের অফেন্স থেকে খুব সহজে বের হওয়া যায় না। তো আমার সাজেশন হচ্ছে যদি কেউ প্রান্তিকতা থেকে উঠতে চায়, সবার আগে আমার মনে হয় 1 নম্বরের প্রায়োরিটি তাকে নিজেকে অত্যন্ত সচেতন হতে হবে এবং নিজেকে সব সময় ভাবতে হবে যে আমি পারবো, আমার পক্ষে সম্ভব, আমি পারবো করতে। 1 নাম্বার। 2 নাম্বার, এখন ইন্টারনেটের যুগ, তো তুমি খুবই সহজে ইন্টারনেট ব্যবহার করে আসলে অনেক কিছু জানতে পারো, যেটা হয়তো বা তুমি স্বাভাবিকভাবে বা নর্মাল ইনফরমেশনের মাধ্যমে নাও জানতে পারো। অতএব আমার সাজেশন হচ্ছে ইন্টারনেট আরো বুদ্ধি সহকারে ব্যবহার করা। ইন্টারনেট শুধু রিলস দেখা বা ফেসবুকের জন্য ব্যবহার না করে অত্যন্ত বুদ্ধি সহকারে ইন্টারনেট ব্যবহার করা, একটা টুল হিসেবে ব্যবহার করা। আর একটা কি সাজেশন, অর্থনৈতিক ভাবে। অর্থনৈতিক ভাবে আসলে আমার মনে হয় কেউ যদি অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়, সামাজিক ভাবে সে অটোমেটিক্যালি কিছু না কিছু হলেও পাওয়ার পেয়ে যায়। তো আমার সাজেশন সবসময় আগে মেয়েদের জন্য আমি বলবো অর্থনৈতিক মুক্তি আরো বেশি ইম্পর্টেন্ট। ছেলেদের যদি অর্থনৈতিক মুক্তি নাও থাকে, মেয়েদের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট। সো মেয়েদেরকে আমি বলবো অবশ্যই অর্থনৈতিক ভাবে অবশ্যই সচেতন হওয়া অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। আম, আমি কি আমি মনে হয় জি উত্তর দিয়েছি আশা করি। জি দিদি, ধন্যবাদ দিদি। হচ্ছে আহ, খুব চমৎকার করে আসলে আপনি বলেছেন যে মেয়ের যে মানে পরিবর্তনের যে বিষয়টি বা বর্তমান যুগে যে আসলে মেয়েরা কিভাবে নিজেকে পরিবর্তন করে সেটি আসলে আমরা জানাতে চাই যে আসলে আমাদের যারা শুনছে সেটি আসলে ছেলে মেয়ে কোনো কিছু নয়। যে আপনারা যারা আসলে শুনছেন তারা যদি ছেলে মেয়ে যেই হন না কেন, আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমান যুগে আসলে একটি যে বিপ্লব এনেছে সেটিকে আসলে কাজে লাগানোর আপনারা চেষ্টা করবেন দিদি যেটি বলেছেন। তো অতসী সিংহ, আমি আপনার কাছে জানতে চাই যে আসলে দিদি যেটি বললেন যে আসলে আর্টিফিশিয়াল যে ইন্টেলিজেন্স চ্যাটবট বা জেমিনি এআই, তো সেক্ষেত্রে মানে আপনি আসলে একজন শিক্ষার্থী হিসেবে আপনার শিক্ষার জন্য আসলে কতটুকু ব্যবহার করেন বা সাম্প্রতিক সময় করেছেন? উম, জি, আমি অবশ্যই জেমিনাই ব্যবহার করি এবং এআইও ব্যবহার করি। আমার বিভিন্ন প্রেজেন্টেশন তৈরি, তাছাড়া বিভিন্ন প্রজেক্টের উদ্ভিদ সম্পর্কে জানতে এবং উদ্ভিদ সম্পর্কে বিভিন্ন তথ্য পেরি। আরেকটি কথা আমি বলতে চাই যে এআই আর জেমিনাই এসব আমরা ব্যবহার করতে পারি।
আসলে কিছু প্রশ্ন করার জন্য মাথায় প্রশ্ন থাকা দরকার। সেক্ষেত্রে আমরা যদি দেখি আমার গ্রামাঞ্চলে মেয়েদের, তাদের মাথায় আসলে সবার প্রথমে প্রশ্নটাই আসে না যে তারা জেমিনাই বা এআই সেগুলো জানতে চেষ্টা করবে। কারণ তাদের শিক্ষার বিষয়ে তেমন আগ্রহ, অধিকাংশ মেয়ের আগ্রহ নেই। তারা বাড়ির কাজ এবং এই যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য বাহিরে কাজে যুক্ত হয়ে যায়। সেক্ষেত্রে শুধু মেয়ে নয়, আমাদের গ্রামে মেয়ে ছেলে উভয়ই অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার জন্য পড়াশোনার পাশাপাশি কাজ করে থাকে এবং সেগুলো করার সাথে সাথে তাদের মাথায় সেভাবে নিজেকে ডেভেলপ করার জন্য প্রশ্ন আসে না। সেজন্য তারা এআই, জেমিনাই, বিভিন্ন তথ্য প্রযুক্তি থেকে দূরে সরে যাচ্ছে। আর সেক্ষেত্রে আমরা যদি ফেসবুকের কথা বলি, ফেসবুক চালানো অতি সহজ, সেই জন্য তারা ফেসবুকের দিকেও ঝুঁকে যাচ্ছে, কিন্তু আমাদের যেগুলো তথ্য প্রযুক্তি আমাদের ডেভেলপে কাজ করে আসে সেগুলোর দিকে তারা ফিরেও তাকাচ্ছে না। আহ, জি, ধন্যবাদ। আরেকটি বিষয় আসলে আমি আপনার কাছে জানতে চাবো, সেটি হচ্ছে যে আমি সাম্প্রতিক দুইটি পরিসংখ্যান, মানে বিশেষ করে দুইটি মেয়ের ঘটনা জানি, যেটি আমার সাথে খুবই ক্লোজ এবং রিলেটেড এবং যারা আমার নিকটাত্মীয়। তো আমি আসলে তাদের ক্ষেত্রে যেটি দেখেছি সেটি আসলে সমাজের সকলের জন্য তুলে ধরতে চাই আপনার মাধ্যমে। যে আমরা মেয়েদের দেখি যে আসলে তাদের নিজের জীবনে আসলে একটি চ্যালেঞ্জ নিতে না চাওয়ার যে অনীহা, সেটি আপনি বলেছেন যে আসলে অনেকে চায় না। তারা আসলে চায় এমন যে হচ্ছে যে তাদের টিনেজ বয়স এবং তারা চায় যে তারা পড়াশোনা করবে না, পড়াশোনা না করে তারা তাদের প্রেমিকের হাত ধরে অল্প বয়সে বিয়ে করে চলে যাবে। তো সেক্ষেত্রে একজন মেয়ে হিসেবে যেহেতু এটি একটি মানে বাস্তবতা, এবং এই বাস্তবতায় অনেক পিতা বা হয়তো সাফার করছেন বা পরিবার, তো সেই অতসী সিংহ সেই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখেন, এবং এটি পরিহার করতে আসলে আমাদের যারা মেয়ে রয়েছে তাদেরকে আসলে কি বলবেন? সেক্ষেত্রে আমি বলবো, সাময়িক সুখের জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট করা আমাদের উচিত নয়। আমাদের গ্রামের প্রত্যেকটা মেয়েকে নিজের আত্মবিশ্বাস, নারী সচেতনতার প্রতি আমাদের দৃষ্টি দিতে হবে। যে নিজের নিজের অল্প আকাঙ্ক্ষা এবং অল্প সময় সুখের জন্য আমরা আমাদের নিজের ভবিষ্যৎ নষ্ট করতে পারি না। শিক্ষার মাধ্যমে আমরা কিভাবে আমাদের স্বপ্ন জগৎকে বাস্তবায়িত করতে পারি, সেক্ষেত্রে আমাদের সচেতনতা করা জরুরি। সেক্ষেত্রে আমি বলতে চাই, একজন মেয়ে যদি শিক্ষার ক্ষেত্রে আগ্রহী হয়ে থাকে, তাহলে এসব মেয়ে, আপনি যেটা বললেন, সেক্ষেত্রে এগোতে পারে না। তো আমাদের সবার ক্ষেত্রে আগে দেখা উচিত শিক্ষার বিষয়টা। একজন মেয়ে যদি ধরেন একজন মেয়ে যদি ক্লাস 10 অব্দি নাই পৌঁছাতে পারে, তখন সে হচ্ছে ধরেন নার্সারি বা কেজিতে, তখন তো সে জেমিনাই ইউজ করতে চাইবে না। বিশেষ করে গ্রামের, শহরের মেয়েদের ক্ষেত্রে আমি বলি না, আমার অঞ্চলের মেয়েদের ক্ষেত্রে বলি, তারা যখন পর্যন্ত না একটা সময় পার হবে তখন পর্যন্ত তারা এইসব বিষয় বুঝবে না। সেক্ষেত্রে আমাদের স্কুল পর্যায়ে শিক্ষা এবং তাদের ভিতরে আমাদের একটা স্বপ্নের বীজ বপন করতে হবে, যাতে তারা নিজেদের দিকটা বোঝে এবং সে অল্প সুখের জন্য তাদের ভবিষ্যৎ স্বপ্নগুলো নষ্ট না করে। জি, ধন্যবাদ। এর পাশাপাশি আমি আরেকটি বিষয় জানতে চাবো, সেটি হচ্ছে জানেন যে আপনারা যৌতুক বিরোধী আন্দোলনের শুধুমাত্র মেয়ে সদস্য প্রায় 100 জনের মতো রয়েছেন। তো সেক্ষেত্রে আপনারা যখন মানে আমরা যখন জেলা প্রশাসনের সাথে সাক্ষাৎ করতে আপনারা যান, এর আগে হচ্ছে আসলে আপনাদের ভয় কেমন ছিল, এবং সম্মানিত জেলা প্রশাসক স্যার এবং হচ্ছে মাননীয় মন্ত্রী আসলে আপনাদের সাথে কিরকম ব্যবহার করেছেন, সেটি যদি আসলে আমাদের যারা শুনছে তাদের কাছে তুলে ধরতেন, আমার মনে হয় তাদের যে ভয় জড়তা রয়েছে সেটি আসলে দূর হতো। কারণ আহ মেয়ে হিসেবে বা আমরা যে হিসেবে যাই না কেন, আমরা হয়তো সরকারের বিভিন্ন উদ্যোগ বা কর্মসূচি রয়েছে যেগুলো আসলে আমরা জানি না। তো সেটি আসলে জানার জন্য জেলা প্রশাসন বা মাননীয় মন্ত্রী আপনাদের আসলে কতটা বিনয়ের সাথে শুনেছে, সেটি যদি একটু বলতেন, এবং আপনাদের কোন কোন উপায় বলে দিয়েছে, এবং অন্য মেয়েরা আসলে তাদের জেলা প্রশাসনের কাছে কিভাবে তাদের দাবি জানাতে পারে। জেলা প্রশাসকের দেখা করতে এবং মাননীয় এমপির সাথে দেখা করতে আমি গিয়েছিলাম। সেক্ষেত্রে তাদের ব্যবহার অত্যন্ত আন্তরিক ছিল এবং আমরা জেলা প্রশাসকের সাথে দীর্ঘক্ষণ আমাদের বার্তালাপ করেছি এবং তিনি আমাদের অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন তিনি সার্বিকভাবে এবং অর্থনৈতিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন আমাদের ভবিষ্যতে তিনি আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে এবং নারীর শিক্ষা
নারী শিক্ষা এবং যৌতুক বিরোধী আন্দোলনে আমাদের পাশে থাকবেন। এবং এমপি মহোদয়ের সাথেও আমরা দেখা করতে গিয়েছিলাম। তার ব্যবহারও অত্যন্ত আন্তরিক ছিল এবং তিনি আমাদের সাথে কথা বলেছেন এবং তার ব্যবহারে দেখে আমরা অত্যন্ত খুশি হয়েছি। এবং আমরা যদি বলি এমপি মহোদয়ের সাথে আমরা সেইভাবে বেশিক্ষণ ধরে কথা বলতে পারি নাই, যেহেতু উনি ব্যস্ত। কিন্তু আমরা জেলা প্রশাসকের সাথে দীর্ঘক্ষণ ধরে কথা বলেছিলাম। আমাদের প্রথমে তো একটু ভয় ভয় কাজ করছিল, কিন্তু ওনার সাথে কথা বলে আমাদের ভয় কেটে গিয়েছিল। তিনি আমাদের সাধারণভাবে আমাদের সাথে গল্পে ছন্দে কথা বলেছিলেন এবং তিনি আমাদের বলেছিলেন যে নারী শিক্ষার দিক থেকে আগে তুলে ধরতে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যৌতুকের ক্ষেত্রে বিষয়টা নারী শিক্ষার দুর্বলতার কারণেই ঘটে থাকে। বেশিরভাগ মেয়ে টিনেজ বয়সে শিক্ষা থেকে সরে গিয়ে তাদের বিবাহের দিকে ঝুঁকে পড়েছে। সেক্ষেত্রে শুধু তারা নিজেদের আইন ব্যবস্থা নিতে পারছে না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরাই রাজি থাকে যৌতুকের বিষয়ে এবং বিয়ের বিষয়ে। সেক্ষেত্রে তিনি বলেছেন আমাদের শিশু শিক্ষা দিকটির সামনে এগিয়ে ধরতে এবং গ্রাম পর্যায়ে মেয়েদের আত্মসচেতনতা বৃদ্ধি নিয়ে কাজ করতে, এবং তিনি আমাদের পাশে থাকবে এটাই জানিয়েছেন এবং তিনি সর্বাত্মকভাবে আমাদের সাহায্য করবেন। অতসী সিংহ জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমাদের যারা শুনছেন তাদের কাছে আসলে জানাতে চাই যে দেখেন, আপনারা আসলে অনেকেই মনে করেন যে জেলা প্রশাসক বা মাননীয় এমপি বা স্থানীয় রাজনীতিবিদদের কাছে আসলে আপনারা দাবি নিয়ে গেলে সেটি ভয়ের ব্যাপার হতে পারে। আসলে অতসী সিংহের কথা থেকে মনে হলো যে তেমনটি আসলে নয়। তো সেক্ষেত্রে আপনারা নিজেরা সাহসী উদ্যোগী হয়ে আপনাদের যে দাবি রয়েছে সেগুলো জানাবেন। তো কেয়াদার দিদি, আমি আসলে আপনার কাছে একটু ফিরতে চাই। সেটি হচ্ছে যে মানে আপনি তো পৃথিবীর, আসলে আমরা যদি বলি পৃথিবীর সব থেকে বেশি ধনী অর্থনীতির দেশ বা বৃহত্তর অর্থনীতির দেশে আসলে বাস করেন। তো সেক্ষেত্রে তাদের দেশের যে আসলে পরিবেশটি আসলে রয়েছে সেটি আসলে একজন নারীকে আসলে কিভাবে সহযোগিতা করে যে এমপ্লয়মেন্ট সেক্টরে আসতে, এডুকেশন সেক্টরে আসতে, এবং আমাদের দেশে আসলে এই পলিসি গ্যাপ গুলো আসলে কিরকম রয়েছে? উম আমি আসলে বলবো প্রথমত সিস্টেমেটিক গ্যাপ আছে অনেক। যেখানে এই মানে ইউএস এর আসলে সিস্টেম এরকম না যে তুমি দেখতে আলাদা করে বাধ্য হবা। যদি বলি খুব সহজ ভাবে, আমার মেয়ে আছে, তো আমার মেয়ে যখন স্কুলে যায় বা সে যখন অন্যান্য যে কোনো যেখানেই যাক না কেন, সে মেয়ে হিসেবে তাকে আলাদা ভাবে ট্রিট করতেছে বা ছেলে হিসেবে অন্য একজনকে আলাদা ভাবে ট্রিট করতেছে, এটা কোথাওই হয় না। সাধারণভাবে ধরো যদি বলি সকার, সকার তো বাংলাদেশে আমরা ধরেই নেই যে ছেলেদের খেলা, মেয়েরা ফুটবল খেলতে পারে না, এটা কিন্তু আমরা খুব স্বাভাবিকভাবে একটা ধরেই নিই। কিন্তু এখানে এটা ওরা কখনোই এভাবে ধরে নেয় না। মানে ছোটবেলা থেকে তাকে এভাবে আসলে এক ধরনের মানসিক সেটআপই দেওয়া হয় না যে তুমি মেয়ে তাই তোমাকে ডিফারেন্ট ভাবে বা আলাদা ভাবে ট্রিট করা হবে। তুমি মেয়ে, তাতে ডাজন্ট ম্যাটার, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করতে পারবা। এটা আমার কাছে মনে হয়েছে ১ নম্বরে হচ্ছে সিস্টেমেটিক গ্যাপ। আর ২ নম্বর হচ্ছে মা-বাবার সচেতনতা। মা-বাবাকেও অবশ্যই সচেতন হতে হবে যে আমার মেয়ে, কিন্তু আমি মেয়েকেও সমান প্রায়োরিটি দিব বা সমান সুযোগ দেওয়ার চেষ্টা করব। আ যদি মেয়ে হিসেবেও সে সমান সুযোগ পায়, তাহলে আমার ধারণা যে তোমরা যেটা বলছো যে পড়াশোনার গ্যাপ বা এই ধরনের সমস্যা, এগুলা হয়তো বা কিছু হলেও সলভ হতে পারে। আরেকটা জিনিস আমি অতসীর কাছ থেকে নিয়ে বলতে চাই আসলে, মাঝে মাঝে ভয় দেখানো মনে হয় আমার কাছে একটা ভালো অপশন কাউকে সচেতন করার জন্য। তো ও যেটা বলছিল যে অল্প বয়সে বা টিনেজের মেয়েরা বয়ফ্রেন্ড এর হাত ধরে চলে যাওয়াকে বেশি প্রেফার করে পড়াশোনা করার চাইতে কষ্ট করে, বা সুকান্ত যেটা বলছিলে আরকি। সো আমার আমার নিজের ২ জন বান্ধবীর কথা আমি বলতে পারি। তো ২ জনই আমার সাথে ক্লাস 10 পর্যন্ত ছিল এবং ২ জনই হচ্ছে গিয়ে খুবই ভালো স্টুডেন্ট ছিল। আমি যদি ধরো ফার্স্ট হতাম, ও সেকেন্ড হতো, বা ও সেকেন্ড হলে আমি ফার্স্ট হতাম, বা ও ফার্স্ট হলে আমি সেকেন্ড হতাম। মানে ১, ২, ৩ এর মধ্যে সবসময় আমাদের রোল থাকতো ক্লাস 10 পর্যন্ত। তারপরে কি হলো? তারপরে সেই মেয়ে সাডেনলি সে হচ্ছে গিয়ে খুবই মানে লো লাইফ একটা ছেলেকে তার পছন্দ হয়ে গেল। সে তার পুরা ফ্যামিলির অপোজিটে গিয়ে ওই ছেলেকে বিয়ে করলো। সেই ফ্যামিলি থেকে সে বাদ হয়ে গেল। ফ্যামিলি মেম্বারদের সাথে তার কোনো যোগাযোগ নাই। সে তার ওই ছেলের সাথে সে কিছুদিন ভালোই ছিল। মনে করো ২-৩ বছরের মতো ভালোই ছিল। এরপরে দেখা গেল কি, তার যেই ছেলের সাথে তার বিয়ে হয়েছে বা যে ছেলের সাথে সে আসলে
বাকি সবাইকে বাদ দিয়ে চলে গেছে, নিজের ক্যারিয়ার, নিজের পড়াশোনা, নিজের স্বাবলম্বী সবকিছু বাদ দিয়ে যার সাথে চলে গেছে, সেই ছেলের হচ্ছে গিয়ে সাডেনলি মদ ঘুরে গেল। মদ ঘুরে যাওয়া মানে সে এখন কাজ করবে না, সে কাইন্ড অফ ভবঘুরে হয়ে যাবে। তারপরে ওই আমার বান্ধবীর এত বাজে সিচুয়েশন হয়ে গেছে, মানে ধরো 2000 টাকার জন্য সে দেখা যাচ্ছে তার ছেলেকে ওষুধ কিনে খাওয়াতে পারছে না, তার ছেলের ভয়ঙ্কর জ্বর। তারপরে সে হচ্ছে তার বান্ধবীদের কাছ থেকে রীতিমতো, মানে আমি বলবো, মানে বাজে ভাবে বললে আসলে হাত পেতে নিচ্ছে আর কি কাইন্ড অফ। অথচ সে যখন আমাদের সাথে ছিল সে অত্যন্ত যোগ্যতা সম্পন্ন এবং পড়াশোনা করার মতো ভালো মেয়ে ছিল, কিন্তু সে ওই সাময়িক জিনিসটাকে ত্যাগ করতে পারে না, এই জন্য তার ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকারে ডুবে গেছে। অথচ ও যা যোগ্যতা ছিল সেই যোগ্যতাকে সে যদি মনে করো আমার মতো করে যদি জাস্ট খালি কন্টিনিউ করে যেত, তাহলে আজকে সে হয়তো আমেরিকায় থাকতে পারতো, সে হয়তো অস্ট্রেলিয়া থাকতে পারতো, সে হয়তো কানাডায় থাকতে পারতো, এবং তার কোনোদিনই তার ছেলের জন্য 2000 টাকার ওষুধের জন্য কারো কাছে চাইতে হইতো না। তো এটা হচ্ছে গিয়ে আউট দেয়ার, যদি কোনো মেয়ে অল্প বয়সে শুনে থাকে এবং তার যদি কখনো মনে হয় যে আমি আমার সাময়িক সুখকে প্রায়োরিটি দিব কিন্তু আমি ভবিষ্যতের দিকে তাকাবো না, তাহলে আমি বলবো এটা একটা চরম পর্যায়ের ভুল, এবং কোনো না কোনো দিন তোমার এই সিদ্ধান্তের জন্য তোমাকে পস্তাতে হবে, যদি কেউ শুনে থাকো, আমি জানি না। এবং ওইখান থেকে আমার ক্লাসমেটে যারা যারা ছিল তাদের মধ্যে যারা যারা শুধুমাত্র পড়াটা ধরে রেখেছে, শুধুমাত্র ধরে রেখেছে, আমি বলছি না ধরে রাখা মানে তোমার একদম ভয়ঙ্কর ভাবে সবকিছু বাদ দিয়ে শুধু পড়াশোনাই করতে হবে, এটা তো অনেক সময় হয়তো বা সম্ভব হয় না, কিন্তু যারা ধরে রেখেছে, কন্টিনিউ করেছে, তারা আজকে লিস্ট এত বাজে পরিস্থিতিতে নাই যে তার আহ বান্ধবীর কাছে তার 2000 টাকার জন্য হাত পাততে হচ্ছে, এরকম পরিস্থিতিতে সে নেই। তো আমার অবশ্যই অবশ্যই আমি বলবো যে অবশ্যই লিস্ট চেষ্টা করতে হবে, যতটুকুই যার পরিস্থিতি আছে। প্রান্তিক মেয়েদের আমি জানি না প্রান্তিক প্রান্তিক মানে কতটুকু প্রান্তিক তোমরা বুঝেছো, তারপরেও আমি বলবো সবার কাছে প্রান্তিক হওয়ার পরেও কিছু না কিছু অপশন থাকে, কোথাও না কোথাও ভালো মানুষ আছে যে তোমাকে সাহায্য করবে। তোমার কাজ হচ্ছে কি সেই ভালো মানুষগুলোকে খুঁজে বের করা এবং তার কাছে যাওয়া, যে আমি এই সাহায্যটুকু চাই, আমাকে এই সাহায্যটুকু করলে আমি আরেকটু আগায় যেতে পারবো, আমার বিশ্বাস কেউ না কেউ এই সাহায্যটুকু করবে। অতএব আমি বলবো সবার আগে নো ইয়োরসেলফ এবং ট্রাই টু এডুকেট ইয়োরসেলফ বাই ইউ। এবং আমেরিকাতে যেটা বললা, আমেরিকাতে এই ধরনের কোনো ডিসক্রিমিনেশনই নাই, মানে এই ধরনের কোনো বৈষম্য যে সে মেয়ের জন্য তাকে ভিন্নভাবে ট্রিট করা হচ্ছে। আর আমার ধারণা বেশিরভাগ, আমরা তো এশিয়ান, আমরা হয়তো বা জানি ডরি কি বা এটা কি, আমেরিকানরা এই ধরনের জানেই না, এবং তারা স্বাধীনতা কাকে বলে সেটা পূর্ণ মাত্রায় উপভোগ করে। এবং আমি আসলে হ্যাপি যে ধরো এই ধরনের স্বাধীনতা যা আসলে জীবনে পাওয়া যায়, বা একটা মেয়ে যা আসলে এই ধরনের স্বাধীনতা উপভোগ করতে পারে, সেটা আমি এখানে এসে আরো আরো অনেক ভালোভাবে জানতে পেরেছি, যেটা আসলে আমি নিজেও বাংলাদেশে কোনো সময় বুঝতে পারিনি, যে আসলে একটা মেয়ে কত পর্যন্ত সে আসলে যেতে পারে, তার আসলে স্কাই ইজ দ্য লিমিট, যেটা বলে আর কি, যে অনলি স্কাই ইজ দ্য লিমিট, এর বাইরে কোনো লিমিট নেই। তো আমি বলবো তুমি এখনো জানো না তোমার ভবিষ্যৎ কি আছে, অতএব অবশ্যই 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 চেষ্টা করতে হবে, অবশ্যই চেষ্টা করতে হবে। সরি সুকান্ত, তুমি বলো, আমি তোমাকে মনে ইন্টারাপ্ট করছি, বলো। না না, জি, খুব চমৎকার করে আসলে আপনি বলেছেন যে আসলে সীমাবদ্ধতা শুধুমাত্র আকাশ পর্যন্ত রয়েছে, এর বাইরে আসলে সীমাবদ্ধতা নেই, সেটি যে কারোর জন্য। এটি আসলে দিদি যেটি আমি ইনশিওর করতে চাই সেটি হচ্ছে আমাদের এটি আসলে অন্য সময় দেখবে, কারণ আমরা আপনাদের যে গুরুত্বপূর্ণ যে কথাগুলো সেগুলো আমরা আসলে আবার টেলিকাস্ট করার চেষ্টা করব বা তুলে ধরার চেষ্টা করব যারা আছে। এবং আপনি যেটি আসলে বলেছেন যে যদি কেউ আসলে যত প্রান্তিকই হোক না কেন, যদি কোনো একটি আসলে সুযোগ খুঁজে থাকে আসলে সেটি তিনি পাবেন। তো এটি আসলে আপনি যেটি বলেছেন এটি একবারে বাস্তব ঘটনা, কারণ আমরা তো আসলে দেখেছি যে আসলে আমাদের আহ, বাংলাদেশ পোস্ট গ্রাজুয়েশন নামে একটি সংগঠন আসলে উত্তরবঙ্গে অপারেট করে, যেটির মাধ্যমে অনেক শিক্ষার্থী আসলে হয়তো ভর্তির জন্য অর্থনৈতিক সহযোগিতা ছিল না, তো তাদের আসলে জেলা প্রশাসন বরাবর যখন আবেদন করিয়ে দেওয়া হয় তখন তারা অর্থনৈতিক সেবা পায়। এর পাশাপাশি যখন কোনো মেধাবী শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পায় বা কোনো প্রতিষ্ঠানে চান্স পায়, সেটি যে প্রতিষ্ঠানই হোক না কেন, বিশ্ববিদ্যালয়, নার্সিং ইনস্টিটিউট অথবা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি যেটি হোক, আমরা যখন পাবলিক ফান্ডের জন্য যখন কেউ পোস্ট করতো তার জন্য আসলে অর্থের ব্যবস্থা হয়ে যেত। এর পাশাপাশি জেলা প্রশাসন রয়েছে, উপজেলা পরিষদ রয়েছে, স্থানীয় রাজনীতিবিদ রয়েছে এবং শিক্ষক রয়েছে, তারাও আসলে সর্বাত্মকভাবে চেষ্টা করে যাতে একজন শিক্ষার্থীকে তুলে আনা যায়। তো যারা আসলে শুনছেন আহ তারা যদি মনে করেন যে আসলে অর্থনৈতিক কারণে আসলে আপনি এগিয়ে যেতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনি যদি পড়াশোনা কন্টিনিউ করেন, হয়তো আপনার দিদি যেটি বলেছেন যে আসলে ভবিষ্যতে দরজা খুলবেই খুলবে। তো অতসী সিংহ, এবারে আসলে আমি আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে যে একজন মেয়ে হিসেবে বা
আমি মেয়ে ছেড়ে আসলে যেতে চাচ্ছি না। আপনি জানেন যে আহ, আহ, আপ- যেতে চাচ্ছি না। আপনি জানেন যে আহ, আহ, আপ- আপনি জানেন যে আমাদের আসলে বর্তমানে অভিভাবকরা চেষ্টা করেন সবাইকে সর্বোচ্চ শিক্ষা দিতে। তো এরকম অভিভাবক আসলে আপনি কত কতজন দেখেছেন আসলে আশেপাশে? এরকম এরকম অভিভাবক আমি বর্তমানে ঠাকুরগাঁও সদরে আমি দেখে আসি। প্রত্যেক পিতামাতা চায় নিজের মেয়ে অথবা ছেলেকে, বিশেষ করে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে, কিন্তু সেটা শুধু ঠাকুরগাঁও শহরেই দেখা যায়। কিন্তু আমার গ্রাম এরিয়ায় সেটা আমি দেখি নাই। গ্রাম এরিয়ায় চাই মেয়েরা আমাদের হচ্ছে এসএসসি অবধি পড়বে, তারপরে তাদের একটা ভালো ছেলেকে যৌতুক দিয়ে বিয়ে দেওয়া হবে যাদের আর্থিক সামর্থ্য আছে। এবং কিন্তু আমরা ঠাকুরগাঁর আশেপাশে, ঠাকুরগাঁ শহরে সেটা আমি দেখি বাবা মা অত্যন্ত সাপোর্টিভ মেয়েদের ক্ষেত্রে। জি ধন্যবাদ। তো আসলে আপনি যেটি বললেন যে প্রান্তিক পর্যায়ে তো আসলে আপনি জানেন যে সেখানে আসলে ইউনিয়ন পরিষদ রয়েছে, প্রাথমিক বিদ্যালয় রয়েছে, হাই স্কুল রয়েছে। তো সেরকম একটি এনভায়রনমেন্ট আসলে গড়ে তোলা অনেক চ্যালেঞ্জিং, সেটি আপনি আমি আসলে সবাই জানি। তো বাট আমরা যখন আমাদের একাডেমিক কারিকুলামে আসলে পড়াশোনা করেছি, বিভিন্ন বিষয়ে জেনেছি, তখন যখন বিশ্ববিদ্যালয়ে জানতে পারি, ভর্তি পরীক্ষা জানতে পারি, তো আসলে এরকম বিশ্ববিদ্যালয় স্কুল জীবনের কারিকুলামে আসলে নারীদের জন্য উৎসাহ প্রদানের জন্য কোনো কিছু মানে ব্যবস্থা করা সরকারের উচিত কিনা বলে আপনার মনে হয়? মানে হয়তো একটি পড়াশোনার মাধ্যম হতে পারে, হয়তো একটি গল্পের মাধ্যমে তুলে ধরতে পারে যে একজন নারী যদি সাফার করে, পড়াশোনা করে, অর্থনৈতিক সমস্যা থাকে, আসলে অনেক মেয়ে আমি যেটুকু জানি যে তাদের আসলে মন্তব্য নেওয়া হয় না, তাদের পিতা কি সিদ্ধান্ত নেন বা তাদের কি পরিবার কি সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে আসলে তাদের ন্যূনতম মন্তব্য নেওয়া হয় না। এটি আপনি হয়তো জানেন, একবারে কঠিন বাস্তবতা। তো এই বাস্তবতার যে বিষয়টি, তো পরিবারের বাইরে গিয়ে সরকারি কোনো সাপোর্ট আসলে আমাদের পরিবারের বাইরে গিয়ে সামাজিক কোনো প্রতিষ্ঠান হোক, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হোক, এরকম সাহস দিতে পারে, এটি আসলে দেখেছেন কিনা আপনি? সেক্ষেত্রে আমি যদি আমার স্কুল পর্যায়ে পড়ি, সেক্ষেত্রে আমি কোনো সংগঠনকে আমাদের স্কুলে বা আমার এরিয়াতে আসতে আমি কখনোই দেখি নাই। যদি এরকম কোনো উদ্যোগ নেওয়া হয়, সেক্ষেত্রে নারীদের ক্ষেত্রে অনেক সুবিধা হয়। আমি যদি বলি, আপনার একটা মানুষের উপদেশমূলক কথা একটি মেয়ের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে, কারণ আমরা মেয়েদের মন অত্যন্ত কোমল হয়। আপনার একটা আহ, উপদেশমূলক বা আপনার একটা মেয়ের মাথায় যদি আপনি একটি সুচিন্তা প্রবেশ করাইতে পারেন, সেক্ষেত্রে মেয়েদের একটি ভুল সিদ্ধান্ত কিন্তু পরিবর্তন করা সম্ভব। সেক্ষেত্রে যদি সরকারিভাবে এমন উদ্যোগগুলো গ্রহণ করা হয়, সেক্ষেত্রে আমাদের গ্রামাঞ্চলের স্কুল কলেজগুলোর ক্ষেত্রে অনেক মেয়েদের ক্ষেত্রে অনেক সুবিধার হয়, এবং মেয়েরা তাদের আত্মমর্যাদার দিকটি সহজে বুঝতে পারে, এবং মেয়েদের আত্মসচেতনতার দিকটিও বৃদ্ধি পেতে থাকবে। জি, আপনি যেটি বলছেন সেটি আসলে খুব চমৎকার করে বলছেন যে আমি যেটি বলছিলাম যে আসলে আমাদের কারিকুলামে থাকা উচিত কিনা, যেমন সেটি প্রত্যেকটি শিক্ষার্থী পড়বে। যেমন আমরা বইয়ে যখন একটি গল্প পড়ি, সেটি কিন্তু প্রত্যেকটি শিক্ষার্থীকে পড়তে হয়। তো সেরকম আসলে কিছু থাকা উচিত কিনা বা যুক্ত করা উচিত কিনা সরকারের, যেটি আসলে তথ্য জানাতে সহযোগিতা করবে, আত্মবিশ্বাসী হতে সহযোগিতা করবে মেয়েদের বা ছেলেদের। অবশ্যই ইন্সপায়ার মূলক এবং সচেতনতামূলক গল্পগুলো আমাদের পাঠ্য বইয়ে রাখা উচিত। এবং সেক্ষেত্রে নারীদের পিছিয়ে পড়ার গল্প এবং কোন নারীগুলো কিভাবে পিছিয়ে পড়ছে সেই গল্পগুলো আমাদের তুলে ধরা উচিত। এবং নারীরা কিভাবে একটি ভালো জায়গা থেকে নিজের ভুল সিদ্ধান্তের জন্য অনেক খারাপ পর্যায়ে পড়তে পারে, সেগুলোও আমাদের তুলে ধরা উচিত, কারণ খারাপ থেকেও আমরা শিখতে পারি। এবং এবং হচ্ছে আত্মসচেতনতামূলক নারীদের গল্পগুলো অবশ্যই আমাদের পাঠ্যপুস্তকে রাখা উচিত বলে আমি মনে করি। জি ধন্যবাদ। কেয়া দাস দিদি, আমি আসলে আপনার কাছে একটি বিষয় আসলে জানতে চাই, এটি আসলে কেন আমি বলছি যে আমি যে গ্রামাঞ্চলে বেড়ে উঠেছি, সেখানে সিভিল সোসাইটির সদস্য রয়েছেন, সেখানে রাজনীতিবিদ রয়েছেন, শিক্ষক রয়েছেন, অনেক মানুষই রয়েছেন। কিন্তু আমি আসলে এই এই আমাদের যে সিভিল সোসাইটির যে সদস্য, তাদেরকে আসলে আনন্দ উদযাপন
পূজা বলেন বা ধর্মীয় উৎসব, সেক্ষেত্রে আমরা দেখেছি যে তারা মানে খুব উৎসাহ নিয়ে উদ্দীপনা নিয়ে পালন করে। তো এর বাইরেও যে কমিউনিটি ডেভেলপমেন্টের যে একটি সেক্টর রয়েছে, যেটিকে আসলে সমাজে যিনি পিছিয়ে রয়েছেন তার জন্য যে একটি কিছু বরাদ্দ দেওয়া, যেটি আসলে আমরা দেখি যে আসলে ইউএসএ তে অনেক বেশি করা হয়। আপনারা যারা ইউএসএ তে থাকেন তাদেরকে অনেককে দেখি যে আসলে মাঝে মাঝে বাংলাদেশে যারা পিছিয়ে রয়েছে তাদের জন্য অর্থনৈতিক ডোনেশন দেন। তো আমাদের আসলে লোকাল পর্যায়ে এই চেতনাটি আসলে কেন গড়ে উঠছে না, যে একটু হলেও সহযোগিতা করা উচিত যারা খাবি খেয়ে খেয়ে বড় হচ্ছে? আম, আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষের একটা মানসিকতা আছে, একটা শো অফ করার টেন্ডেন্সি আছে। শো অফ করার টেন্ডেন্সি থেকে আমার কাছে মনে হয়েছে যে তোমার এই যে পূজাতে বা এগুলাতে বলো, এগুলাতে বেশি করে ডোনেশন দেওয়া, বা মানে আমি কত টাকা খরচ করলাম আমি একটা ভাব নিলাম, এই টাইপের আর কি। কিন্তু যদি তুমি ওই জিনিসটাই এখানে করো, বা ধরো গিয়ে আমাদের ইউএসএ তে যদি বলো, এই এই শো অফ কে আসলে কেউ অতটা গুরুত্ব দেয় না। কারণ কি এখানকার তোমার আর্থসামাজিক প্রেক্ষাপট সবার জন্য প্রায় একই। একটা বাড়ি একটা গাড়ি, এটা এই জায়গার খুব খুব আহামরি ভয়ঙ্কর কিছু না। আর বাংলাদেশের ব্যাপার হচ্ছে গিয়ে তুমি শো অফ করার সুযোগ পাও, এই জন্য সবাই শো অফটাকে আর কি প্রায়োরিটি দেয়, সাহায্য করার চাইতে বা আসলেই কমিউনিটি ডেভেলপ করার চাইতে। আরেকটা ব্যাপার হচ্ছে, এখান থেকে আমরা চাই কমিউনিটি ডেভেলপ করতে, কারণ আমাদের কাছে মনে হয়, কারণ আমরা তো এখানে আসলে আসলে দেখতে পাচ্ছি যে ভবিষ্যৎ প্রজন্ম কতটুকু ভালো হচ্ছে তার উপরেও নির্ভর করবে বর্তমান প্রজন্ম কতটুকু ভালো থাকবে পরে। সো এটা অনেক গুরুত্বপূর্ণ। তোমার ভবিষ্যৎ যারা আসবে বা ভবিষ্যতে যারা আসলে ক্যারি আউট করবে, তাদেরকে কিভাবে ডেভেলপ করতেছো বা তাদেরকে কিভাবে বড় করতেছো, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। কারণ আমি জানি না রাজনৈতিক কথা আসলে এখানে কতটুকু বলা ফিজিবল, কিন্তু আমরা অনেক সময় দেখেছি যে তোমার কমিউনিটি বেসড কিছু কাজের জন্য ওইটার ইম্প্যাক্ট ইভেন আমেরিকাতে এসেও পড়েছে। আহ বিভিন্ন জি, জি। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন বা বিভিন্ন কারণে যেভাবেই হোক, এই বর্তমান বর্তমান সময়ে দেখা গেছে। অতএব আমরা আসলে এখানে থেকে আমরা যেটা উপলব্ধি করেছি যে আসলে নিজের কমিউনিটিকে বলো বা নিজের লোকজনকে অবশ্যই দুই ভাবে সেটেল ডাউন করতে হবে, শুধু একভাবে না, দুই ভাবে করতে হবে। এক, তার নিজের কমিউনিটির প্রতি তার যে কমিটমেন্ট, সেটা তার থাকতে হবে, সম্পূর্ণ কমিটেড থাকতে হবে। ধরো তুমি তোমার কমিউনিটির প্রতি কমিটমেন্ট নাই, কিন্তু তুমি যখন তোমার সুবিধা নেওয়ার দরকার তখন তুমি তোমার কমিউনিটি শো করতেছো, এটা আসলে এক ধরনের হিপোক্রেসি। আরেকটা হচ্ছে গিয়ে তাকে নিজের কমিউনিটিতে অবশ্যই ডেভোটেড থাকতে হবে, বা নিজের কমিউনিটির প্রতি সম্পূর্ণভাবে ডেভোটেড থেকে তারপরে হচ্ছে গিয়ে তার কমিউনিটি ডেভেলপমেন্ট কিন্তু করতেও কাজ করতে হবে। কারণ তুমি যেটা বললে যে তুমি পূজাতে গিয়ে 2 লাখ টাকা খরচ করলা, কিন্তু আসলে সেটা আলটিমেটলি তোমার নিজের ভবিষ্যতের জন্য কোনো কাজে কিন্তু লাগতেছে না। সেটা একটা সুনির্দিষ্ট 2-3 ঘন্টা সময়ের আনন্দ, কিন্তু তুমি সেই টাকার কোনো আসলে ভবিষ্যতে কোনো আর্থসামাজিক ফল পাবা না, কোনো ফলই পাবা না। কিন্তু যদি তোমার কমিউনিটির 2 জন উন্নত হয়, সেই 2 জন দিয়ে তার সাথে আরো 4 জন উন্নত হবে, ওই 4 জন থেকে আরো হয়তো 8 জন উন্নত হবে। এটা এক ধরনের চেইন রিয়েকশনের মতো চলতে থাকবে। যারা মনে করো আহ জিনিসটা উপলব্ধি করবে, তারা অবশ্যই চেষ্টা করবে কমিউনিটি ডেভেলপমেন্টে টাকা ঢালতে, রেদার দেন এগুলার পেছনে টাকা ঢালতে। আমি বলতেছি না আনন্দ উদযাপন করা ঠিক না, আনন্দ উদযাপন অবশ্যই করবে, কিন্তু এক্সাগেট করার কোনো প্রয়োজন আমার কাছে মনে হয় না আছে। জি দিদি, আসলে মানে আমরা আসলে আপনি যে লোক দেখানো যে বিষয়টি বলেছেন সেটি আসলে আমরা দেখেছি যে উৎসব অনুষ্ঠান করার ক্ষেত্রে আসলে গেটের উপর একটি বিশাল বড় বরাদ্দ দেওয়া হয়, যেটি আসলে আগে ছিল না। আমরা যখন ছোট ছিলাম সেটিতে আসলে এমন ছিল না, এবং কি এখন গেটেই আসলে একটি পূজার একটি বড় অংশ মানে ব্যয় করে। আমরা যখন বলি যে আসলে আপনারা তো এটি একটি অংশ আসলে আপনাদের যে সুবিধা বঞ্চিত রয়েছে, যে শিক্ষার্থী যিনি কষ্ট করে বড় হচ্ছেন তাদের পিছনে রাখতে পারেন, সেটি আসলে আমরা দেখি না। তো সেই জায়গা থেকে বললাম। তো অতসী সিংহ, আপনার কাছে আমি এখন যেটি জানতে চাবো যে একজন নারীর নেতৃত্ব বিকাশ যেটি একজন হচ্ছে নারীর যে নেতৃত্ব নেতৃত্ব বিকাশ বিকাশ সেটি, যেটি হচ্ছে নেতৃত্ব বিকাশ সেটি আমার প্রশ্নটি আপনার উদ্দেশ্যে হচ্ছে যে আমার প্রশ্নটি নেতৃত্ব আপনার বিকাশ উদ্দেশ্যে হচ্ছে যে নেতৃত্ব স্বাবলম্বী করতে পারে। স্বাবলম্বী করতে পারে।
একটি ইফেক্টিভ নেতৃত্ব বা হচ্ছে আপনি জানেন যে একটি ইফেক্টিভ টেকসই নেতৃত্ব উন্নয়ন বা হচ্ছে আপনি লক্ষ্যমাত্রা জানেন রয়েছে যে জাতিসংঘের টেকসই উন্নয়ন 2030 সালের মধ্যে লক্ষ্যমাত্রা রয়েছে 17টি। জাতিসংঘের তো 2030 সালের এই মধ্যে টেকসই 17টি। উন্নয়ন লক্ষ্যমাত্রায় তো আসলে এই টেকসই একজন উন্নয়ন নারী হিসেবে আসলে লক্ষ্যমাত্রায় আপনি আসলে নিজেকে কিভাবে যুক্ত একজন করতে নারী পারেন, হিসেবে আসলে আপনি যেটি নিজেকে কিভাবে যুক্ত আপনাকে করতে পারেন, বিশ্বের যে কোনো স্থানে যেটি যোগ্য করে তুলবে? আপনাকে বিশ্বের যে কোনো স্থানে যোগ্য করে তুলবে? সেক্ষেত্রে আমি আমার ক্ষেত্রে আমি শিক্ষার দিকটাকেই আগে প্রাধান্য দিব। তারপরে দারিদ্রতা নির্মূলের ক্ষেত্রে এবং হচ্ছে আমাদের নারীর স্বাস্থ্য সম্পর্কে আমি নারীদের ক্ষেত্রে সচেতনতা বাড়াতে চাই। এই ৩টি দিক আমাকে সবসময় আমার ক্ষেত্রে আমি এটি নিয়ে কাজ করতে চাই। দারিদ্রতা নির্মূল সম্পর্কে। জি। আরেকটি জি, বিষয় আপনার কাছে জানতে চাবো আরেকটি যে বিষয় আপনার কাছে ভাসমান জানতে চাবো স্কুল যে নামে একটি প্রকল্প ভাসমান স্কুল নামে ইউনেস্কোর একটি আসলে প্রকল্প ইউনেস্কোর কি আসলে যেন স্বীকৃতি পেয়েছে, আমি কি যেন একজ্যাক্ট স্বীকৃতি টাইটেলটি পেয়েছে, আসলে আমি ভুলে একজ্যাক্ট গেছি। টাইটেলটি তো আসলে ভুলে গেছি। আপনি কি তো এরকম আপনি কি কোনো প্রকল্পে এরকম আসলে কোন নিজেকে ডেভেলপ প্রকল্পে করতে আসলে চান নিজেকে কিনা? ডেভেলপ যেমন করতে চান বর্তমানে কিনা? এআই রয়েছে, যেমন যেটি আসলে বর্তমানে এআই রয়েছে, একটি যেটি আসলে ভাষাগত চ্যালেঞ্জ একটি যে রয়েছে ভাষাগত সেটি দূর করতে চ্যালেঞ্জ যে রয়েছে সহযোগিতা সেটি করতে দূর পারে করতে শিক্ষার জন্য। সহযোগিতা করতে পারে কেউ শিক্ষার যদি জন্য। এআই কে কেউ ব্যবহার করে যদি প্রতিদিন এআই কে ৩-৪ ব্যবহার ঘন্টা করে বিদেশি প্রতিদিন ভাষা ৩-৪ শিখতে চায়, ঘন্টা তিনিও বিদেশি আসলে ভাষা নিজেকে শিখতে অনেক চায়, তিনিও এনাবেল আসলে করতে পারে। নিজেকে অনেক এনাবেল তো করতে পারে। এমন কোনো তো আসলে এমন ক্যাপাবিলিটি কোনো বা আসলে হেলথ সেক্টরে আপনি ক্যাপাবিলিটি বলেছেন বা হেলথ বা সেক্টরে অন্য আপনি বলেছেন সেক্টরে আসলে বা নিতে পারে অন্য কিনা অন্য সেক্টরে কেউ? আসলে নিতে পারে কিনা অন্য কেউ? অবশ্যই এআই এর ভাষা শিক্ষা সবার জন্য বর্তমানে আমাদের প্রয়োজন। বিশেষ করে ইংলিশ এবং বিদেশে যারা পড়াশোনা করতে চায় তাদের ইংলিশে দক্ষতা অবশ্যই প্রয়োজন। আর আমি নিজের ক্ষেত্রে যদি বলি আমিও সেটার দিকে নজর রাখছি আমার ভাষার ক্ষেত্রে। আর প্রশ্নটা যদি আরেকবার বলতেন। প্রশ্নটি ছিল যে আপনি প্রশ্নটি বলছেন যে ছিল আপনি যে এসডিজি আপনি বলছেন কি যে আপনি হেলথ নিয়ে কাজ করতে চান, এর হেলথ নিয়ে পাশাপাশি কাজ আরো করতে দুইটি চান কথা বা বলেছেন। এর পাশাপাশি আরো দুইটি কথা বলেছেন। আচ্ছা, আমার কথা কি ডাবল শোনা যাচ্ছে? আচ্ছা, আমার কথা কি ডাবল শোনা যাচ্ছে? না, ঠিক শোনা যাচ্ছে। আচ্ছা, আমার প্রশ্নটি ছিল যে আচ্ছা, আমার মানে প্রশ্নটি ছিল যে শুধুমাত্র বলছে যে আসলে মানে ভাষাগত কোনো শুধুমাত্র বলছে যে প্রকল্প আসলে দিবেন না ভাষাগত কিনা, কোনো যে প্রকল্প নেবেন শেখানোর না জন্য কিনা মানুষকে। যে শেখানোর জন্য মানুষকে। হ্যাঁ, এসব মানে শিক্ষার ক্ষেত্রে প্রকল্পে আমি বরাবরই যুক্ত হয়ে আসতে চেয়েছি। যেহেতু আমি অনার্স ফার্স্ট ইয়ার, আগে সেইরকম আমার পড়াশোনা দিক দিয়ে আমি মানে হচ্ছে আমার পড়াশোনার সেদিকে এগোইনি। এখন যেহেতু আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, অবশ্যই আমি এরকম প্রকল্পের সাথে যুক্ত হতে চাই এবং আমি এখনো স্টুডেন্ট পড়াই। এবং আমি স্টুডেন্টদের পড়াতে অত্যন্ত পছন্দ করি। সেইরকম প্রকল্পের সাথে যদি আমাকে যুক্ত করা হয় বা আমি যুক্ত হতে পারি, আমি অত্যন্ত খুশি হব। জি, ধন্যবাদ। কেয়া দাস দিদি, আমি আপনার কাছে আসলে আমরা যেহেতু আমাদের অনুষ্ঠানের পর্যায়ে একবারে শেষে চলে এসেছি, তো আপনার কাছে একটি বিষয় জানতে চাবো হচ্ছে যে সেটি আপনি তো অনেকগুলো বিষয় বলেছেন। আহ এর পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যে নারীরা যারা রয়েছে, যারা গ্রামীণ নারী, এবং আমরা দেখি যে হেলথ সেক্টরের ক্ষেত্রে তারা সবসময় আসলে পুরুষের উপর ডিপেন্ডেন্ট। যেটি যেমন ধরেন আমরা রংপুরে যদি কেউ কেউ কাউকে চিকিৎসার জন্য নিতে আসতে হয়, তো সেক্ষেত্রে দেখা যায় যে পুরো পরিবার নিয়ে আসতে হয়, যে আসলে কেউ চেনা নেই, এটা নেই। এর প্রধান কারণ আমি দেখেছি যে নেটওয়ার্কিং এর যে অভাব। এমনটি যদি হতো যে ওই পরিবারের একটি নেটওয়ার্ক রংপুরে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সহযোগিতা করতে পারতো। তো নেটওয়ার্কিং যে একটি অনেক বড় সম্পদ, সেটিকে আপনি আসলে একটু যদি তুলে ধরতেন আমাদের যারা শুনছে তাদের মাঝে। হ্যাঁ, এটা আসলে দুঃখজনক কিন্তু সত্যি। এবং নেটওয়ার্কিং আসলে বর্তমান যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি বলবো ওয়ান অফ দা তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট হাতিয়ার আর কি, নেটওয়ার্কিং যদি থাকে। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে তুমি যেটা বললে ওই সিস্টেমটা ডেভেলপ করা হয়তো একটু কঠিন হবে, কিন্তু সম্ভব, অবশ্যই সম্ভব। কঠিন হবে হয়তো, কিন্তু সম্ভব। আর হ্যাঁ, এরকম যদি কোনো নেটওয়ার্ক থেকে থাকে যে আসলে আহ মেয়েদেরকে বা মহিলাদেরকে এই সাপোর্ট টুকু দিবে, যে হাসপাতালে নেওয়া বা আনা বা এই ধরনের সাপোর্ট দিবে, বা ধরো গিয়ে নির্দিষ্ট কোনো জায়গায় ধরো তোমার টেস্ট করতে যাওয়া বা এই ধরনের, তাহলে এটা অবশ্যই অনেক বেনিফিশিয়াল হবে। আর এই ধরনের নেটওয়ার্ক যদি আসলে ছোট জায়গা থেকেও ডেভেলপ করা যায়, ধরো কেউ একজন কাজ পাচ্ছে না, তার কাজ হচ্ছে গিয়ে ধরো এই ধরনের সার্ভিস দেওয়া, এটা তুমি একটা সার্ভিস উদ্যোক্তা হিসেবেও ধরতে পারো, যে তুমি সার্ভিস বিক্রি করছো, তুমি একটা এন্টারপ্রেনার, তুমি সার্ভিস বিক্রি করছো। আমি বলবো খুবই ভালো উদ্যোগ হবে, এবং আমার মনে হয় যদি ট্রাস্টেবল হয়, যে তাকে ট্রাস্ট করা যায়,
তার মাধ্যমে এগুলা করা যায়, আমি বলবো ছোট কমিউনিটি থেকে হলেও অনেক ভালো হবে। আর নেটওয়ার্ক বলতে তুমি যদি বুঝিয়ে থাকো যে ডাক্তারদের নেটওয়ার্ক তৈরি করা বা নিজেদের মধ্যে নেটওয়ার্ক তৈরি করে সে ডাক্তারের সাথে যোগাযোগ করা, আমি বলবো সেটাও ডুয়েবল, ভালো। জি দিদি, নেটওয়ার্কিং বলতে আমি আসলে বুঝেছি একটি ইকোসিস্টেম যেখানে আসলে বিভিন্ন প্রফেশনে যে মানুষ তাদের মধ্যে একটি আসলে কানেকশন বিল্ড আপ করার যে বিষয়টি। কারণ এখন আমি আসলে একটু শিক্ষার্থীদের সাথে কানেক্টেড, তো যার জন্য আমি যদি চাই যে আসলে আমি বাংলাদেশের 10টা বিশ্ববিদ্যালয় থেকে 100টি ডাটা কালেক্ট করতে চাই, 10টি করে, সেটি আমার দ্বারা সম্ভব। আমি যদি রংপুরে কাউকে বলি যে আমার ফ্যামিলির এখানে কেউ এসেছে, তাহলে আসলে আপনি এসে একটু সহযোগিতা করেন, সেটি সম্ভব। বা হয়তো আমাদের গভর্নমেন্ট সেক্টরে হয়তো নেটওয়ার্কিং এর দুর্বলতা রয়েছে, বাট এমনিতে সেটি সম্ভব। যেমন আমরা একটি আসলে প্রকল্পের কথা ভেবেছি, সেটি হচ্ছে মানে যৌতুক বিরোধী আন্দোলন পক্ষ থেকে সেটির নাম মানে আমরা ইমপ্লিমেন্টের জন্য প্রাথমিকভাবে মিটিং করেছি, পর্যালোচনা করেছি। সেটি হচ্ছে পরিবার হেলথ। আমরা আসলে ভেবেছি ভাবে যে আমাদের যে শিক্ষার্থীরা অনেকে যুক্ত হচ্ছে, বেশিরভাগ নার্সিং, আমরা দেখতেছি যে আমরা জেলা পর্যায়ে যদি 5 জন আমাদের নার্সিং স্টুডেন্ট থাকে, সেটি রংপুর বিভাগে থাকলো, ঠাকুরগাঁও জেলায়, পঞ্চগড়ে, নীলফামারীতে 5 জন যদি তথ্যদাতাও থাকে, আমরা দেখেছি যে হয়তো হেলথ সেক্টরে একটি অনেক বড় সুবিধা হতে পারে। বা সেটি সিরিয়াল নেওয়ার ক্ষেত্রে হতে পারে, ভালো ডাক্তারের ক্ষেত্রে, অথবা কোন জায়গায় ভালো ট্রিটমেন্ট পাওয়া যায় বা কোন জায়গায় টেস্ট হয়, এরকম একটি প্রকল্প আসলে ভেবেছি। তো এরকম একটি প্রকল্প আসলে আমরা যদি ইনিশিয়েটিভ নেই, সেক্ষেত্রে এটি আসলে কতটুকু সফলের মুখ দেখতে পারে, অথবা এর ব্যর্থতা আসলে কি হতে পারে। আমার কিন্তু মনে হয় এটা খুবই ভালো একটা আইডিয়া, কারণ আমি জানি না তুমি জানো কিনা, আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে একটা সমস্যা ছিল। আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, তো আমাদের একটা সমস্যা ছিল যে আমাদের রেজিস্ট্রার অফিস থেকে কাগজপত্র তুলতে আমাদের খুবই মানে ঝামেলা পোহাইতে হইতো। হয়তোবা তোমরা দেখেছো কিনা আমি জানি না, আমাদের রেজিস্ট্রার অফিস থেকে ধরো আমাদের সার্টিফিকেট বা আমাদের টেস্টিমোনিয়াল এগুলা তোলা আমাদের জন্য খুবই হেক্টিক একটা ব্যাপার ছিল। মানে তোমার হলে হলে দৌড়াদৌড়ি করা, লাইব্রেরিতে দৌড়াদৌড়ি করা খুবই মানে ইস্যু হয়ে যেত। এখন ধরো যে আমার মতো যারা হঠাৎ করে বাইরে চলে আসছি, বা ধরো তার কারো চাকরির জন্য তার জরুরি ভিত্তিতে এইসব কাগজপত্র জমা দিতে হবে, এবং আরেকটা চাকরি সে অলরেডি করে, এরকম মানুষজনের জন্য কিন্তু এইগুলা কাগজপত্র তোলা বা এগুলা আনাটা খুবই একটা মানে কঠিন ব্যাপার ছিল। তো আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে একটা এরকম তোমার সার্ভিস আছে যেটার নাম হচ্ছে সরলীকরণ। তো সরলীকরণ বেসিক্যালি এই ধরনের কাজটাই করে। ধরো গিয়ে আমি আমার কি কি ডকুমেন্টস লাগবে এটা তারে বলবো, সে হচ্ছে গিয়ে আমার পক্ষ হয়ে জাস্ট ওই দৌড়াদৌড়িটুকু করে দিবে, তার জন্য আমি একটা তাকে সার্ভিসের জন্য তার বিনিময়ে একটা তাকে চার্জ দিব। তো তুমি যেটা বললা যে ডাক্তারের সিরিয়াল নেওয়া বা কোন ডাক্তার ভালো হবে বা যোগাযোগ করায় দেওয়া বা খোঁজ নিয়ে দেওয়া, এগুলাও আমার কাছে মনে হয় অবশ্যই ভালো উদ্যোগ এবং অবশ্যই ডুয়েবল। আমি বলবো খুবই ভালো উদ্যোগ। ধরো কেউ যদি আহ একটা ইন্টার্ন হিসেবে বা ধরো গিয়ে পার্ট টাইম জব হিসেবে করতে চাই, স্টুডেন্টরা খুব সহজেই করতে পারবে, খুবই সহজে করতে পারবে, এবং খুব কঠিন কিছু না। তুমি জাস্ট ফোন দিবা, একটা সিরিয়াল নিবা, সহজ। কিন্তু 1 নাম্বার হচ্ছে তুমি মানুষের উপকার করতে পারছো, আর 2 নাম্বার হচ্ছে এই স্টুডেন্টদের ছোটখাটো হাত খরচ হয়ে যাচ্ছে আর কি। টিউশনির একটা অল্টারনেট বলতে পারো, যদি সার্ভিস চার্জ হয় আর কি। জি দিদি, ধন্যবাদ দিদি আপনার মূল্যায়নের জন্য। সেটি হচ্ছে আমরা দর্শক একবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি, সেই সাথে আরেকটি আসলে দিদি, আমরা প্রত্যেকের কাছে একটি বিষয় জানতে চাই, হয়তো মানে কোনো একটি বিষয় হয়তো বলার ছিল যেটি আসলে আমার বিভিন্ন প্রশ্নে উঠে আসেনি। তো সেটি যদি আপনি বলতেন, আহ আমি আসলে ধরে নিচ্ছি যে হয়তো অনেক আমি ধরে নিচ্ছি যে ইয়াং ওমেনরা হয়তো আমাকে শুনছে। আমি বলবো যে আমি যেটা বুঝতেছি এটা সফটওয়্যারের সমস্যা, স্ট্রিমিয়ারে ডাবল কম্পোনেন্ট। এখন কি ঠিক আছে? না। হ্যাঁ দিদি, শুনতে পাচ্ছি আমরা। এখন ঠিক দিদি শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা, বলবো যে ইয়াং ওমেনরা আমার কথা হয়তো শুনছো, আর আমি মনে হয় যে আমি নিজে ইন্সপায়ার করতে পারবো, কারণ আমার যে সিচুয়েশন ছিল তার সাথে এখন অনেক ডিফারেন্ট। তো আমি বলবো যে আমার ব্যাকআপটাই আসলে পড়াশোনা থেকে এসেছে। তো আমি সবসময় খুবই সবাইকে ইনফ্লুয়েন্স করি যাতে পড়াশোনা করে, সে যেই হোক না কেন।
পড়াশোনা করেছে। আমার যেই কাছে হোক মনে হয়েছে যে আমার পড়াশোনার কারণে আমার আমার কাছে নিজের মনে পুরো হয়েছে যে আমার ফ্যামিলি, পড়াশোনার আমার ছোট কারণে বোন, আমার আমার নিজের পুরো আশেপাশের ফ্যামিলি, আত্মীয়স্বজন আমার যারা ছোট আছে বোন, সবাই আমার ইনফ্লুয়েন্স আশেপাশের হয়েছে। আত্মীয়স্বজন যারা আছে সবাই ইনফ্লুয়েন্স হয়েছে। এবং আমি চাই যে এই এবং ধরনের আমি চাই ইনফ্লুয়েন্সিয়াল যে বা এই এই ধরনের ধরনের ইনফ্লুয়েন্সিয়াল বা এই ধরনের তোমরা কি ডাবল শুনতে পাচ্ছ এখনো? তোমরা কি ডাবল শুনতে পাচ্ছ এখনো? জি দিদি, এটি সফটওয়্যারের এটি আসলে সফটওয়্যারের সমস্যা, আমি যেটি বুঝতেছি। সফটওয়্যারের সমস্যা, আমি যেটা বুঝতেছি। মানে এটি আপনার মানে যান্ত্রিক মানে ত্রুটি আসলে এটি হয়তো এই আপনার সফটওয়্যারে যে মানে যান্ত্রিক ত্রুটি আসলে হয়তো এই সফটওয়্যারে যে উম, আমি কি লিভ নিয়ে তারপরে আবার জয়েন করব? আমি কি লিভ নিয়ে তারপরে আবার এবার জয়েন করব? এবার একই। একই হবে মনে হয় দিদি, বুঝছেন আমরা একই হবে মনে হয় দিদি, সফটওয়্যারের বলছেন সমস্যা তো আমরা মানে মানে যেটি আসলে সফটওয়্যারের লাইভ সমস্যা তো সফটওয়্যার, তো মানে এটি ওই যেটি আসলে সফটওয়্যারে হয়তো লাইভ ইন্টারনাল সফটওয়্যার, তো প্রবলেম এটি হয়েছে, ওই কিছু হতে সফটওয়্যারে পারে। হয়তো ইন্টারনাল প্রবলেম হয়েছে, কিছু হতে পারে। তো আচ্ছা দিদি ঠিক আমি আছে, আসলে যেটি তাহলে আচ্ছা দিদি আমি ঠিক আছে, আসলে যেটি তাহলে আমি শেষ করি। আমি আসলে যেটি শুনতে শেষ পেরেছি, করি। আমি যে আসলে আপনি যেটি শুনতে বলেছেন পেরেছি, জি আপনি বলেছেন যে যে শিক্ষার ক্ষেত্রে আসলে জোর দিতে বলেছেন। শিক্ষার ক্ষেত্রে আসলে অতসী জোর সিংহ দিতে আপনার বলেছেন। কাছে আমি অথচ জানতে সিংহ আপনার কাছে আমি জানতে চাই এমন কিছু যদি কথা আপনি বলেননি, এমন যেটি কিছু বলতে কথা আপনি বলতে বলেননি চান। যেটি বলতে চান। ও আমি প্রত্যেকটা নারীর ক্ষেত্রে বলতে চাই, নিজের আত্মনির্ভরশীলতা বাড়াও এবং নিজের প্রত্যেকটি স্বপ্ন পূরণ করার চেষ্টা করো এবং পৃথিবীতে নিজের একটি সুন্দর পরিচয় রেখে যেতে চেষ্টা করো। চমৎকার অতসী সিংহ। চমৎকার তো দর্শক, আপনারা সিংহ। যারা আমাদের এই দর্শক, লাইভ প্রোগ্রামটি আপনারা যারা শুনছিলেন আমাদের এই এবং লাইভ প্রোগ্রামটি আশা শুনছিলেন, করি যে এর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে আশা করি যে পেরেছেন। এর এবং মাধ্যমে আমরা আপনারা যেহেতু অনেক কিছু একটু সফটওয়্যারের সমস্যা বা কথা ডাবল হচ্ছে, এই জন্য আমরা আমাদের প্রোগ্রামটি আসলে এখানেই শেষ ঘোষণা করছি। এবং ধন্যবাদ অতসী সিংহ আপনাকে, ধন্যবাদ কেয়া দিদি আপনাকে খুব মূল্যবান সময় দিদি আসলে দেওয়ার আপনাকে জন্য খুব আপনাদের মূল্যবান তরফ থেকে। সময় আসলে দেওয়ার জন্য আপনাদের তরফ থেকে।